মুভির শুরুতেই দেখি এক শান্তশিষ্ট বড় বাড়ি। সেই বাড়ির দিকেই আসতে থাকে এই বাড়ির একমাত্র মেয়ে সিনা। বাড়ির ভিতরে ঢুকে তার মাকে হায় বলে। এরপরই মায়ের কাছে জানতে চায় কেউ এসেছে। মা জানায় স্রেফ গাড়ি পাঠিয়েছে মুম্বাই থেকে। সিনা জানতে চায় কে। মা জানায় তোমার বাবা। মা আরো দেখায় লেটার পাঠিয়েছে তোমার জন্য। ও তোমার সাথে দেখা করতে চায়। মায়ের মুখে একথা শুনে সিনা উপরে চলে যায় আর গাড়ির ড্রাইভার সিনার জন্য অপেক্ষা করছিল। সিনা ঘরে বসে একা একা ভাবতে থাকে। এরপরই একা একা পিয়ানো বাজাতে থাকে। তখনই মা এসে সিনার সাথে কথা বলতে চাইলে সিনা মাকে জানায়, মা আমি সিদ্ধান্ত নিয়েছি আমি ওনার সাথে দেখা করতে যাব না। ঘর থেকে তো সে 16 সাল আগে বেরিয়ে গেছে, কিন্তু আমার মন থেকে বের হতে হতে আমার পুরো শৈশবই চলে গেল। আর আজ আমি ওকে পুরোপুরি ভুলে গেছি। ও স্রেফ এক চিঠি লিখে আমাকে তার জীবনে আবার ডেকে নিতে চায়। হি ইজ এ সেলফিশ ম্যান মা। ও আজও বদলায়নি মা। তখনই মা বলে, তোর অবশ্যই যেতে হবে এই কথা আমি বলবো না, কিন্তু তোমার না যাওয়ার কারণ যদি আমি হই তাহলে কিছু সময়ের জন্য ভুলে যাও আমি তোমার মা। এত বছর ধরে ওনার আর আমার মধ্যে যা সম্পর্ক রয়েছে তা নিয়ে না ভেবে আজ তোকে তার মেয়ে হিসেবে চিন্তা করা দরকার। সিনা মাকে বলে, কেন এত বছরও সে একবারও আমার বাবা হয়ে চিন্তা করেছে কি? উনি কি এত বছরও আমাকে ফোন করে জানতে চেয়েছে আমি কেমন আছি? আমি তাকে মিস করতাম নাকি? যখন তার উচিত ছিল আমাকে আঙ্গুল ধরে চলা শেখানোর, তখন তো সে আমার হাত ছেড়ে চলে গেছে। আর আজ উনার একলা মনে হচ্ছে, তাই চাচ্ছে আমি গিয়ে উনার হাত ধরি। কি ভেবেছে সে এক কাগজের টুকরা আর গাড়ি পাঠিয়েছে এর জন্য আমি উনার কাছে দৌড়ে চলে যাব? না মা, আমি সেই লোকের সাথে দেখাই করতে চাই না। মা বলে, মন তো চায় আজও আমি তোমাকে বলি যে তুমি তোমার বাবার সাথে দেখা করার জন্য যেও না। তোমার এই অভিযোগকে সঠিকই বলবো, কিন্তু এক মেয়েকে তার বাবার মরণের সময় মিলতে না করতে পারবো না। কিছুক্ষণ আগে কুনালের ফোন আসছে, তোমার বাবার কাছে সময় অনেক কম। মায়ের মুখে একথা শুনেই সিনা যায় তার বাবার বাড়িতে। দরজায় বেল বাজালে কুনাল এসে দরজা খুলে দিয়ে সিনাকে জড়িয়ে ধরে আর বলে, মা আমি তোমাকে নিয়ে প্রাউড, আসো আমার সাথে। সিনা অনেক দিন পর ঘরে এসে ঘরের বিভিন্ন জিনিসপত্র দেখতে থাকে। তখনই কুনাল আবারও ডাকে সিনাকে তার সাথে আসার জন্য। সিনা ঘরের ভিতরে যাওয়ার সময় দেখে তার ছোটবেলার ছবিতে পুরো ঘরের দেয়াল সাজানো। কুনাল এসে শেখরকে বলে, শেখর সিনা এসেছে। শেখরও দরজার দিকে তাকিয়ে থাকে। সিনাও বাবার দিকে তাকিয়ে থাকে। কুনাল সকল সিস্টারকে বলে, আপনারা সবাই ঘরের বাহিরে যান। সিনা এসে বাবার সামনে বসে। বাবা বলে, সিনা তোমার কি মনে হয় এত বছরও আমি তোমাকে মিস করিনি? আমি আজ তোমাকে দেখেছি তো কি হয়েছে? তোমার সাথে কথা আমি রোজ বলেছি। তুমি যদিও আমার থেকে দূরে রয়েছ, কিন্তু তোমার এক এক অভিযোগ আমার কানে আসতে থাকতো। অনেকবার চিন্তা করেছি তোমার সামনে দাঁড়িয়ে তোমার সকল প্রশ্নের জবাব দিব, কিন্তু তোমার প্রশ্ন যতটাই সহজ আমার জবাব ততটাই কঠিন। অনেকবার এ ভেবেই থেমে গেছি যে আমার কথা তোমাকে বুঝাতে পারবো না। শতবার পুনার দিকে গাড়ি নিয়ে গেছি, কিন্তু পেছন থেকেই আবারও ফিরে এসেছি। একটি ডায়েরি দেখিয়ে বলে, তোমাকে যা কিছু বলার এই ডায়েরিতেই লিখেছি, এই ভেবে যে একদিন তুমি আসবে আর এই ডায়েরি পড়বে, আর এই ডায়েরি পড়লে সবকিছু জেনে যাবা। আর তোমার দুর্বল বাবার জীবনে 16 বছর কিভাবে কেটেছে। শেখর ডায়েরি সিনার দিকে এগিয়ে দেয়। সিনা বলে, এটা আমি বাড়ি গিয়ে পড়ব। শেখর বলে, এটা তোমার ঘর না? সিনা বলে, আমার যাওয়া দরকার মায়ের জন্য, সে একা আছে। শেখর বলে, 16 বছর ধরেও তো আমি একলা। কুনাল এসে সিনার ঘরের দরজা খুলে দেয় আর বলে, মা তুমি এখানে বসি ডায়েরি পড়ো, আমি বাহিরেই আছি। সিনা ডায়েরি খুলেই পড়া শুরু করে। সেখানে শেখর লিখেছে, এখন 5 বছরের বাচ্চা তার বাবার চেহারা দেখছে আর আমার বয়স 31 বছর। আমি ছিলাম এক সাদাসিধা লোক। আমার সাথে যা ঘটেছে অনেক গুরুত্বপূর্ণতা। সিন ব্যাকে চলতে থাকে। সিনা তার বিছানায় ঘুমাচ্ছিল।
যাচ্ছিল। তখনই তার মা নন্দিনী এসে সিনাকে খুব আদর করে ঘুম থেকে জাগায়। মেয়ে উঠেই বাবার কথা জানতে চায়। বাবা ঘুম থেকে উঠেছে। নন্দিনী বলে না, এখনো উঠেনি। মেয়ে দৌড়ে বাবার ঘরের দিকে গিয়ে বাবার বুকের উপর উঠে বসে, বলে বাবা উঠো উঠো। সে বারবার বাবাকে ডাকতে থাকলে বাবা সাড়া না দিলে সিনা বলে শেখর উঠ উঠ। তখনই শেখর উঠে মেয়েকে জড়িয়ে ধরে। মেয়ে ও বাবা বাড়ি থেকে বের হবার সময় নন্দিনী শেখরকে পেছন থেকে ডাকে আর বলে এবার ভুলে গেলে ইলেকট্রিসিটি ও ফোন দুটোই কেটে যেত। নন্দিনী আরো বলে আমি একটি সুন্দর ডাইনিং টেবিল দেখেছি। শেখর জানতে চায় দাম কত। নন্দিনী বলে 45,000। শেখর দাম শুনে বলে টেবিল তো এসে পড়বে, কিন্তু খাবার বন্ধ হয়ে যাবে। নন্দিনী বলে শেখর তুমি এত কৃপণ হইও না তো, তাছাড়া ঘরের ইনচার্জ কে? শেখর বলে তুমি চেক সাইন শেষে যেতে বলে আর পেছন থেকে ডেকে বলে শেখর আই লাভ ইউ। শেখরও উত্তর দেয় আই লাভ ইউ টু। শেখর হসপিটালে পৌঁছালি সবাই শেখরকে গুড মর্নিং জানায়। শেখরের সিকিউরিটি জানায় স্যার খান্না সাহেবের রিপোর্ট এসেছে, সে 11টা বাজে আপনার সাথে দেখা করতে চাইছি। শেখর জানতে চায় আজকের জন্য কয়টা অ্যাপয়েন্টমেন্ট। সেক্রেটারি জানায় 23 স্যার। শেখর বলে প্রথম অ্যাপয়েন্টমেন্ট কার সাথে? সেক্রেটারি বলে মিসেস সুরির সাথে। শেখর বলে ওকে, 2 মিনিট পর আমার রুমে পাঠিয়ে দিবে। সেক্রেটারি বলে ওকে। তখনই কুনাল দৌড়ে এসে সেক্রেটারিকে বলে 2 মিনিট না সুইট হার্ট 5 মিনিট বলে রুমের মধ্যে ঢুকে শেখরকে বলে কমসে কম 2-3 মিনিট তো রাখ আমাদের মতো বন্ধুদের জন্য। শেখর বলে সরি বাবা সরি, আমি তো ভুলেই গেছি আমার প্রথম অ্যাপয়েন্টমেন্ট এক পাগলের ডাক্তারের সাথে হয়। কুনাল বলে আরে একটু সম্মানের সাথে তো কথা বল, তুই শহরের সবচেয়ে বড় সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলছিস। এছাড়া আমার পেশেন্টের ব্রেন ঠিক আছে, কিন্তু মনের দিক থেকে সামান্য অসুস্থ। কুনাল শেখরকে রিকোয়েস্ট করে বলে বের কর না। শেখর বলে যখনই তোর সিগারেট খাওয়ার দরকার হয় তুই আমার কেবিনে চলে আসিস, এরপরে এসব আমার ডয়ারে রাখবি না। কুনাল বলে কি করব, এখানের পরিবেশ আমাকে অনেক শুট করে। শেখর বলে মিস্টার সাইকিয়াট্রিস্ট পরিষ্কার করে বলছিস না কেন তোর বউ ফোবিয়া, তুই ভয় পাস তোর বউকে, সে কেবিনে ঢুকে যাতে চেক করলে এসব না পায়। কুনাল বলে শেখর আসতে বল, দেয়ালেরও কান আছে, সে এসব কথা শুনলে সে আমাকে মেরেই ফেলবে। শেখর বলে কুনাল আমি বুঝতে পারি না তুই কিভাবে এসব তোর বউয়ের কাছ থেকে লুকিয়ে রাখিস। কুনাল বলে লোকের মধ্যে যদি কোনো কিছু পাওয়ার ইচ্ছা থাকে তো সে তার বউ তো কি সারা দুনিয়ার থেকে লুকাতে পারে। তখনই শেখরের ফোনের রিংটং বাজা শুরু হয়। শেখরকে জানায় ইমার্জেন্সিতে যেতে হবে। শেখর বলে ঠিক আছে জেসপিকা। শেখর বলে আমার কাজ তো শুরু হয়ে গিয়েছে, আর ডক্টর কুনাল তোমার কাজ শেষ হলে জানালা খুলে দিয়ে যেও। কুনাল বলে হ্যাঁ ঠিক আছে। এরপরেই তার লাইটারের কথা মনে পড়ে। শেখর যাওয়ার সময় দেখে অনেক মানুষের ভিড় লেগে আছে। শেখর নার্সের কাছে জানতে চায় এখানে এত ভিড় কেন। নার্স শেখরকে বলে কাবিয়াজি এর ফ্রেন্ড ফলোয়ার স্যার। শেখর নার্সের কাছে জানতে চায় কাবিয়াজি মানে? নার্স শেখরকে বলে সে হলো মিস ওয়াল, তার হাতেই চোট লেগেছে। শেখর ভিড়ের ভিতরে ঢুকে সবাইকে বলে কি হয়েছে এখানে, এটা হসপিটাল সার্কাস না, যান যান যার যার কাজে চলে যান। তখনই কাবিয়ার সেক্রেটারি এসে শেখরের সাথে পরিচিত হয় আর তার নামও বলে দিবাকর। সে বলে স্যার আপনি যে কোনো কিছু করে ম্যাডামকে ওকে করে দেন। শেখর বলে পরে এসব বিষয় নিয়ে কথা বলবো। শেখর কেবিনের ভিতরে ঢুকে দেখে কাবিয়া মাথা নিচু করে বসে আছে। শেখর কাছে গিয়ে কাবিয়ার হাত ধরে জানতে চায় এটা কিভাবে হলো। কাবিয়া বলে আমি আমার জীবন শেষ করে দিতে চেয়েছি। কাবিয়া শেখরকে আরো বলে চিকিৎসা করবে নাকি পুলিশকে ডাকবে, আমার কাছে সময় আছে, জীবন বাঁচানোর জন্য তাড়াতাড়ি না মরণের জন্য। শেখর অবাক নজরে কাবিয়ার দিকে তাকিয়ে থেকে তার কথা শুনে। শেখর কাবিয়ার কেবিন থেকে বের হলে মিডিয়া এর লোকজন এসে শেখরের কাছে জানতে চায় কাবিয়া ম্যাডামের খবর কি, কিছু বলেন। শেখর বলে কাবিয়া কৃষ্ণা
আমাদের হসপিটালে আসাতে ভালো হয়েছে, এখন সে ঠিক আছে, কোনো ইনজুরি নেই তার। এক সাংবাদিক জানতে চায়, আমরা শুনেছি সে জান নেওয়ার চেষ্টা করেছে, এটা কি সত্যি? শেখর বলে, না, এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, আর কিছুই না। রাতে ঘরে ফিরলে দেখে নন্দিনী কাবিয়ার ম্যাগাজিন নিয়ে ঘুমিয়ে আছে। শেখর নন্দিনীর থেকে সেই ম্যাগাজিন নিয়ে কাবিয়ার বিভিন্ন ফটো দেখতে থাকে। এতে শেখরের বেশ ভালো ফিল হয়। সে কাপড় চেঞ্জ করার জন্য ওয়াশরুমে গেলে নন্দিনী এসে বলে, কি খবর? এভাবে নিজের ঘরে চুরি করে ঢোকার কি দরকার? শেখর বলে, তুমি ঘুমিয়েছিলে, আমি তোমাকে জাগাতে চাইনি। তখনই নন্দিনী মজা করে বলে, হ্যাঁ, মিস ইউনিভার্স এর সাথে দেখা করে যে এসেছো, এতে বিবি শুতে দেখতেই ভালো লাগে। শেখর বলে, তুমি কিভাবে জানলে? নন্দিনী বলে, আমি শুধু জানি না, পুরো দুনিয়া জানে। নন্দিনী বলে, টিভিতে তোমাকে অনেক হ্যান্ডসাম লাগছিল। শেখর গোসল করতে করতে বলে, এইসব মিডিয়া ও না, ঘরে আসার আগেই সব খবর ঘরে পৌঁছে দেয়। নন্দিনী বলে, কিন্তু আমার যা জানা তা আমি তোমার কাছ থেকেই জেনে নিব। নন্দিনী শেখরকে বলে, সে দেখতে খুবই সুন্দরী ছিল। শেখর বলে, হ্যাঁ, আর আমি ওর চিকিৎসা করছিলাম। নন্দিনী বলে, তুমি এ কথা বলো না যে সে তোমার সামনে বসেছিল আর তুমি ওর চোট দেখছিলে, আমি এটা বিশ্বাস করব না। শেখর বলে, নন্দিতা প্লিজ এসব বিষয় নিয়ে কথা বলো না। নন্দিতা বলে, ঠিক আছে। আর কুনালের ফোন আসছিল, জানতে চেয়েছিল তুমি কাল আসবে কিনা। আমি এ ব্যাপারে কি বলবো? আমরা দেখি শেখর কাবিয়ার চিন্তায় বিভোর হয়ে আছে আর সারাক্ষণ তার কথাই ভাবছে। শেখর সকালে হসপিটালে এসেই যায় কাবিয়ার কেবিনে। সেখানে অনেক ফুলের তোড়া দিয়ে ভরা ছিল। শেখর এই ফুলের তোড়া দেখে কাবিয়াকে বলে, অনেক লোকই চায় আপনি তাড়াতাড়ি ঠিক হয়ে যান। কাবিয়া হেসে বলে, অনেক লোকের কাজ থেমে আছে। শেখর এসে কাবিয়ার হাত চেক করে। তখনই একটি ছেলে কিছু ফুল নিয়ে কাবিয়াকে বেবি বলে ডাক দেয় আর জানতে চায় এখন সে কেমন আছে। কাবিয়া ছেলেটিকে দেখে একটি কাচের জার ছেলেটির দিকে উড়িয়ে মারে আর বেড থেকে উঠে বলে, তোমার সাহস কি করে হয় এখানে আসার? এটা দেখার জন্য এসেছো যে আমি বেঁচে আছি নাকি মরে গেছি? দেখেছো, এখন চলে যাও। ছেলেটি কাবিয়াকে শান্ত করার চেষ্টা করলে কাবিয়া ছেলেটিকে কেবিন থেকে বের করে দেয় আর কেবিনের বাহিরে এসে ছেলেটিকে বলে, তুমি কেন এসেছো? আমাকে দেখতে দুঃখ হচ্ছে আমাকে বেঁচে থাকতে দেখে? আর একলা কেন এসেছো? তোমার নতুন গার্লফ্রেন্ডকে সাথে করে কেন আনোনি? শেখর সহ সবাই এসব দেখছিল। ছেলেটিকে টানতে টানতে বলে, গার্লফ্রেন্ড নিয়ে আমাকে না জানিয়ে লুকিয়ে লুকিয়ে আয়েশ করছো? ছেলেটি বলে, কাবিয়া তোমার মাথা খারাপ হয়েছে, কি প্রবলেম তোমার? তুমি পাগল হতে চলেছো। কাবিয়াও বলে, হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। শেখর কাবিয়াকে ধরে রাখে আর ছেলেটিকে বলে, আপনি যেই হন এখান থেকে এখন চলে যান। ছেলেটিও চলে যায়। কাবিয়া চিৎকার করতে থাকে আর শেখর কাবিয়াকে ধরে কেবিনে নিয়ে আসে আর তাকে চিৎকার করতে নিষেধ করে। কিন্তু কাবিয়া চিৎকার করতে করতে বলে, আমি ওর পেছনে যাইনি, ও এসেছিল আমার পেছনে। 4 ঘন্টা আমার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতো, আমার বাড়ির সামনে। আর যখনই আমি ওর উপর ভরসা করতে থাকি, ওকে আপন ভাবতে লাগি, তখনই সে আমাকেই ধোকা দিয়ে দিল। ও আমার দুর্বলতাকে ভালোভাবেই জানে। ও জানে ও আমার অভ্যাস হয়ে গেছে, কিন্তু আমি আমার এই দুর্বলতাকে তার হাতিয়ার বানাতে দিব না। ওর কি মনে হয় ও আমার জীবনের সাথে যে কোনো কিছু করতে পারবে? শেখর শুধু কাবিয়ার দিকে তাকিয়ে তার কথা শুনছিল। কাবিয়া আরো বলে, আমার জীবন শুধু আমার, আর যে কেউ যদি এই জীবনের তামাশা বানানোর চেষ্টা করে তবে আমি তার সামনে হাত জোর করব না, এর বদলে এই জীবনকেই শেষ করে দিব। শেখর অবাক নজরে কাবিয়ার বলা কথা শুনছিল। শেখর নিজের কেবিনে বসেও কাবিয়ার কথাই ভাবতে থাকে। তখনই তার মেয়ে সিনা এসে শেখরকে ডাক দেয়। শেখর সিনাকে জড়িয়ে ধরে বলে, আমাকে কিস করো। সিনা বলে, আই লাভ ইউ। শেখর বলে, আই লাভ ইউ টু। কিন্তু তুমি এখানে কেন এসেছো? তখনই ড্রাইভার বলে, সাব, বেবি বলছিল আমি বাবার সাথেই ঘরে আসব। শেখর সিনাকে বলে, সত্যি কথা বলো, বাবার সাথে দেখা করার জন্য এসেছো নাকি আইসক্রিম খাওয়ার জন্য এসেছো? সিনা বলে, আমি তো সব সময়ই আপনার সাথে দেখা করার জন্য আসি, কিন্তু আপনিই তো আমাকে আইসক্রিম
খাওয়ানোর জন্য নিয়ে যান। শেখর বলে, ও বুঝতে পেরেছি, সব দোষ আমারই। শেখর সিনাকে বলে, আচ্ছা আজকে আর বাবার গাড়ি কোথাও থামবে না। সিনা বলে, না বাবা। শেখর বলে, প্রথমে তুমি ঠিক হয়ে যাও, তারপরই আইসক্রিম খাবে। সিনা বাবাকে বলে, আইসক্রিম খেলে গলা খারাপ হয়ে যায় না বাবা? শেখর বলে, হ্যাঁ। সিনা বলে, তবে তো আইসক্রিম আমাকে এখনই খাওয়াবা, কেননা যখনই আমি ঠিক হয়ে যাব তখনই আপনি আমাকে আইসক্রিম খাওয়াবেন, এরপরই আমার গলা খারাপ হয়ে যাবে, এরপরে আমি ঠিক হয়ে যাব। কিন্তু এখন তো আমার গলা প্রথম থেকেই খারাপ। শেখর পেছনে তাকালে দেখে অনেক লোকজন ভিড় করে টিভিতে নিউজ দেখছিল। শেখরও আসে দেখার জন্য। শেখর দেখে সে রোহিত নামের সেই ছেলেটি সাংবাদিকদের বলছে, কাবিয়া এক পাগল, আর এক পাগলের কাছ থেকে এর থেকে বেশি কি আশা করা যায়। সাংবাদিক জানতে চায়, আপনার কি মনে হয় কাবিয়া সুইসাইড করার চেষ্টা করছিল? রোহিত বলে, আপনাদের কি মনে হয় সে যদি সত্যি জান দিতে চাইতো তবে হসপিটালের এত কাছাকাছি আসতো? আমাকে বদনাম করার চেষ্টা ছাড়া আর কিছুই না, সব নাটক। আর সে হলো ব্লাডি ড্রামাবাজ। তাছাড়া তার একজন বয়ফ্রেন্ড এর দরকার নেই, তার চাই টিস্যু পেপার, যা আমি না। শেখর এসব কথা শুনে যায় কাবিয়ার রুমের দিকে। মেয়েকে কাবিয়ার কেবিনের বাহিরে বসিয়ে রেখে বলে, সিনা তুমি এখানেই বসো, আমি এখনই আসছি। সিনা বলে, ওকে বাবা। শেখর কাবিয়ার কেবিনের ভিতরে ঢুকে দেখে কাবিয়া ও সেই নিউজ দেখছিল। রোহিত নিউজে আরো বলে, হ্যাঁ কাবিয়া কৃষ্ণা, সেই দিন মরিশাসে আমার সাথে কেউ ছিল, ও আমাকে বুঝে, আর আমিও ওকেই ভালোবাসি। আর আমি রিয়েলি হেট ইউ, কারণ তুমি কারো ভালোবাসা পাওয়ার যোগ্যই না। শেখর এসে টিভি বন্ধ করে দেয় আর কাবিয়ার দিকে তাকিয়ে থাকে। কাবিয়া রোহিতের মুখে একথা শুনে অঝরে কান্না করতে থাকে। তখনই শেখর এসে দাঁড়ালে কাবিয়া শেখরকে জড়িয়ে ধরে, আর বাহিরে তার মেয়ে তার জন্য অপেক্ষা করছিল। শেখর নন্দিতাকে নিয়ে এক পার্টিতে যায় আর নন্দিতার দিকে তাকিয়ে থাকে, তার সাথে ডান্সও করে। কিন্তু শেখরের মন আর এখানে নেই, সে সারাক্ষণ কাবিয়ার চিন্তাই মগ্ন থাকে। নন্দিতা তার তরফ থেকে পুরো চেষ্টা করতে থাকে শেখরকে আনন্দ দেওয়ার। কাবিয়া হসপিটালের লোকদের যখন অটোগ্রাফ দিচ্ছিল তখনই শেখর কাবিয়ার দরজার সামনে এসে দাঁড়ালে কাবিয়া একটি টিস্যু নিয়ে যায় শেখরের সাইন নেওয়ার জন্য। শেখরও টিস্যুতে সাইন করে দেয়। নন্দিতা দেখে শেখরের পরিবর্তন হয়েছে, সে অন্যমনস্ক থাকে। শেখর হসপিটালে গিয়ে কাবিয়ার বেডের পাশে বসে থেকে তার দিকে তাকিয়ে থাকে। কাবিয়াও শেখরকে দেখতে থাকে। নন্দিতা শেখরের সাথে কথা বলতে থাকলেও শেখরের নন্দিতার কথায় কোনো মনোযোগ নেই, সে সারাক্ষণ কাবিয়ার কথাই মনে করতে থাকে। নন্দিতা বিষয়টা খেয়াল করে, খাবারের প্লেটই তার সামনে থেকে নিয়ে যায়। তখনই শেখর উঠে নন্দিতাকে জড়িয়ে ধরে। কাবিয়াও শেখরের সাইন করা টিস্যু তার ব্যাগে যত্ন করে রাখে। নন্দিতা আর শেখর ইন্টিমেট হওয়ার সময়ও শেখর কাবিয়াকে নিয়েই ভাবতে থাকে। রাতে কাবিয়ার ফোনে মেসেজ পাঠায় আর শেখর সেই মেসেজের রিপ্লাইও দিতে থাকে। এতে কাবিয়াও বেশ খুশি হয়। শেখর আর কাবিয়া নতুন করে একে অপরের প্রেমে পড়েছে। শেখর কাবিয়ার হাতের দাগ দেখে বলে, জখম ভরে গেছে। কাবিয়া উত্তরে বলে, জখম ভরে না, স্রেফ লুকিয়ে যায়। একথা বলেই হসপিটাল থেকে বেরিয়ে যায়। আর শেখর কাবিয়ার পেছনে তাকিয়ে থাকে। সিনা ফ্লোরে শুয়ে শুয়ে ড্রয়িং করছিল। আর তখনই নন্দিতা এসে বলে, আমি তোমার পাশে কিছুক্ষণ বসতে পারি? শেখর একটি কাগজ দেখছিল। নন্দিতা জানতে চায়, কি পড়ছো? শেখর বলে, কনফারেন্স পেপার এর ইনভাইটেশন। নন্দিতা জানতে চায়, কবে? শেখর বলে, কালই। নন্দিতা বলে, আগেই বলে দেওয়া উচিত ছিল, কারণ তোমার যাওয়ার পর আমার সপ্তাহ ভর ঘুম আসবে না। শেখর বলে, আরামে তো ঘুমাতে পারবে, কারণ তোমাকে জ্বালানোর জন্য কেউ রইল না। নন্দিতা বলে, প্রশান্তের ফোন আসছিল। শেখর জানতে চায়, কোন প্রশান্ত? নন্দিতা শেখরের হাত থেকে পেপার সরিয়ে বলে, ওই প্রশান্ত গুপ্তা।
আর্কিটেক্ট প্রশান্ত গুপ্তা, যার ওইখানে আমি বিয়ের আগে কাজ করতাম। শেখর বলে, ও প্রশান্ত, কেন, কি হয়েছে তার? নন্দিতা বলে, ও চায় আমি আবারও ওর এখানে কাজ করি। শেখর বলে, তবে করো, এখন সিনাও বড় হয়ে গেছে, ইন্টেরিয়র ডিজাইনার তুমি, ঘর থেকে বাহিরে গেলে দিন ভালো কেটে যাবে। তখনই নন্দিতা বলে, আমার মন ভালো রাখার জন্য বাহিরে যাওয়ার দরকার নেই, আর তাছাড়া তুমি আছো না আমার জায়গায় কাজ করার জন্য। তাছাড়া তুমি থাকতে আমার অন্য লোকদের ঘর ডিজাইন করার দরকারই বা কি? আমি ভ্যাকেশনে থাকতে চাই তোমার সাথে। তখনই শেখরের ফোন বাজা শুরু হয়। শেখর ফোন দেখে হ্যালো বলেই নন্দিতা আর সিনার কাছ থেকে একটু দূরে সরে গিয়ে কাবিয়ার সাথে কথা বলতে থাকে। কাবিয়া বলে, ভাবছিলাম ওই দিন যাওয়ার সময় ঠিক মতো তোমাকে ধন্যবাদ জানাতে পারিনি, তাই ফোন করলাম। শেখর বলে, ধন্যবাদ কিসের জন্য? এটা তো আমার জব, আর আপনার জান বাঁচিয়ে আপনার উপর কোনো উপকার করিনি। তখন কাবিয়া বলে, আমি ধন্যবাদ জানাচ্ছি আমার জান বাঁচানোর জন্য না, এই জীবনের পরোয়া আমি করি না। ধন্যবাদ জানাচ্ছি এর জন্য যে আপনি প্রেসদের সত্যটা জানাননি। একটি কথা বলবো আপনাকে, ওই দিন আপনার বুকে কেঁদে অনেক ভালো লেগেছে, অনেক হালকা অনুভব করছি। ওই দিন থেকে কাবিয়ার মুখে এইসব কথা শুনে শেখর তো পুরো লাট্টু হয়ে যায় কাবিয়ার জন্য মনে মনে। কাবিয়া আরো বলে, আমি আর একটি কথা জিজ্ঞাসা করতে পারি? শেখর বলে, জিজ্ঞাসা করেন। কাবিয়া বলে, জীবনে যদি কখনো কাঁদার দরকার হয় তখন আপনার বুকে মাথা রেখে কাঁদতে পারবো? শেখর বলে, আমি আপনাকে কাঁদতে না হাসতে দেখতে চাই। ওইদিকে কাবিয়া হাসে, এদিকে আমাদের শেখর বউ বাচ্চার চিন্তা বাদ দিয়ে সেও আবারও প্রেমের হাসি হাসে। তখনই নন্দিতা এসে শেখরের কাছে জানতে চায়, কার সাথে কথা বলছো? শেখর নন্দিতাকে বলে, কুণালের সাথে। শেখরের কথা শুনে নন্দিতাও আর কিছুই বলে না, খেতে আসতে বলে। এদিকে শেখর নিজেকে আয়নাতে দেখে কাবিয়া রাতে ঘুমাচ্ছিল। তখনই কোনো শব্দে তার ঘুম ভেঙে যায়, আর কাবিয়া উঠে নিজের দরজাই কাউকে খুলতে বলছিল। তখনই ফোন বাজা শুরু হয়। কাবিয়া ফোন রিসিভ করলে ওই পার থেকে কেউ বলে, কাবিয়া, তুমি নিজের বানানো দুনিয়ায় ফেসে গেছো, তোমার এ দরজা খুলবে না, আর তুমি বাহিরেও বের হতে পারবে না, তোমাকে সারা জীবন এই অন্ধকার ঘরের মধ্যেই থাকতে হবে। কাবিয়া জানতে চায়, তুমি কে? ফোনের অপর পারের লোক বলে, আমি কাবিয়া, তোমারই ওই আওয়াজ যাকে তুমি শুনতে চাও না। কাবিয়া বলে, চুপ করো, তুমি কাবিয়া না, আমি কাবিয়া। ফোনের অপর পারে থেকে বলে, আজ তুমি আমাকে চিনতে পারছো না, কাল দুনিয়া তোমাকে চিনতে পারবে না। কাবিয়া বারবার থামতে বলছিল, আর ওই কণ্ঠ বলে, এখন থেকে এই দরজা কখনো খুলবে না, এটা বন্ধ হয়েই রবে, কেউ তোমার কাছে পৌঁছাতেই পারবে না। এখন থেকে সারা জীবন তোমাকে একাই কাটাতে হবে, তুমি লোনলি আর একাকিত্বের মধ্যেই রয়ে যাবে সব সময়ের জন্য। তখনই কাবিয়ার ঘুম ভাঙে, আর সে তার মাকে ফোন করে বলে, মা, আমি কাবিয়া। মা বলে, কাবিয়া, কটা বাজে রাতের? কাবিয়া বলে, জানি না, 3 বা 3:30 বাজবে হয়তো। মা বলে, এখানের কুয়ালালামপুরে রাতের 4:30 বাজে, কি কথা বলতে চাইছো বলো। কাবিয়া বলে, বিশেষ কোনো কথা নেই, কিন্তু আমি এখন খুব একা অনুভব করছি, তাই আপনার সাথে কিছুক্ষণ কথা বলতে চাইছি। মা বলে, এটা ইন্টারন্যাশনাল কল, অনেক পয়সা খরচ হয় এতে, আমি যখন বোম্বেতে আসবো তখন প্রাণ ভরে কথা বলে নিব, ওকে? কাবিয়া এরপরও মাকে রিকোয়েস্ট করে বলে, মা প্লিজ শুধু 2 মিনিটের জন্য কথা বলো। মা বলে, কাবিয়া, বাচ্চাদের মতো কথা বলো না, আর যদি ঘুম না আসে তবে ঘুমের ওষুধ খেয়ে নাও, ওকে, গুড নাইট বলে ফোন রেখে দেয়। কাবিয়াও মায়ের কথায় ঘুমের ওষুধ খেয়ে নেয়। কাবিয়াকে একটি প্রোডাক্ট এর শুটিং এর জন্য প্রোডাক্ট সম্পর্কে কিছু কথা বলতে বলছিল। কাবিয়াও অ্যাকশন বলার সাথে সাথেই সেই প্রোডাক্ট সম্পর্কে কথা বলতে থাকলে বারবার ভুলে যায়, ঠিক মতো ডায়ালগ বলতে পারছিল না। ডিরেক্টর জানতে চায়, কি সমস্যা তোমার কাবিয়া? সকাল থেকেই এক লাইনও ঠিক মতো বলতে পারছো না।
বিশালকে ডেকে বলে, ম্যাডামকে আবারও ড্যামেজ দেওয়ার ব্যবস্থা করো। আবারও শুটের ব্যবস্থা করা হয়। কাবিয়া সামনে এসে আবারও সবকিছু ভুলে যায়। তাই ডিরেক্টর বলে, আমার মনে হয় তোমার 5 মিনিটের ব্রেক নেওয়া দরকার। কাবিয়াও বসে তার অ্যাসিস্ট্যান্টের কাছে বলে, সিগারেট দাও। সেও সিগারেট এগিয়ে দিলে কাবিয়া শুনে ডিরেক্টর বিরক্ত হয়ে বলছে, কাবিয়া কৃষ্ণা মিস ওয়ার্ল্ড 4 লাইন শব্দ ঠিক মতো বলতে পারে না, স্রেফ একই ডায়লগ ঠিক মতো বলতে পারে, আই এম সরি, আই এম সরি, ওর আই এম সরি। একথা বলেই সবাই কাবিয়াকে নিয়ে হাসাহাসি করতে শুরু করে। এতে কাবিয়া চেয়ার থেকে উঠে চলে যায়। এদিকে শেখর আর কুনাল কথা বলছিল। কুনাল শেখরকে বলে, তোর জীবন ঠিকঠাক আছে? যে পেশেন্ট আসে তাকে বিছানায় শুয়ে দিয়ে চিকিৎসা করা শুরু, আর আমার মতো সাইকিয়াট্রিস্টকে সারা দিন আমার পেশেন্টের কথাবার্তি শুনতে হয়, এরপরই তাকে অ্যানালাইসিস দিতে হয়। কুনাল বলে, এখন তুই সিগারেট দে। তখনই দেখে কাভিয়ার অ্যাসিস্ট্যান্ট সামনে দাঁড়িয়ে। শেখরকে বলে, নমস্কার স্যার। শেখর বলে, বলো। অ্যাসিস্ট্যান্ট বলে, স্যার আমার নাম রাজা, আমি কাভিয়া ম্যাডামের ওইখানে কাজ করি। সে এখনই আপনাকে ডেকেছে, আর আপনার মোবাইলও অফ ছিল, এর জন্যই সে আমাকে পাঠিয়েছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। শেখর বলে, ঠিক আছে তুমি যাও, আমি আসছি। রাজা বলে, স্যার সাথে চলেন না, তা না হলে ম্যাম সাব আমার উপর অনেক রাগ করবে। শেখর এসব কথা শুনে কুনালকে বলে, আমি কিছু সময়ের মধ্যেই চলে আসছি। কুনাল শেখরের দিকে চিন্তার নজরে তাকিয়ে থাকে। তখনই রাজা শেখরকে নিয়ে শুটিং সেটে চলে আসে। কাবিয়ার সেক্রেটারি প্রতিমান শেখরকে জানায়, স্যার 3 ঘন্টা ধরে মেকআপ রুমে বসে আছে, না নিজে বাহিরে আসছে, না কাউকে ভিতরে ঢুকতে দিচ্ছে, বারবার আপনাকে ডাকতে বলছিল, এর জন্যই আপনাকে ডাকতে পাঠিয়েছি। প্রতিমান বলে, স্যার দয়া করে তাকে বুঝিয়ে শুটিং চালু করান, নইলে নাম খারাপ হয়ে যাবে আমাদের। শেখর মেকআপ রুমের ভিতরে ঢুকে দেখে রুমের ভিতরে সবকিছু এলোমেলো ভাবে ছড়ানো ছিটানো, আর কাবিয়া ভাঙা আয়নার সামনে বসে আছে। শেখর কাবিয়াকে ডাক দিলে কাবিয়া বলে, কি করব, সবাইকে তো এই ভয় পাওয়া চেহারা দেখাতে পারবো না, কিন্তু তুমি আমাকে চিনো, আমি তোমার চোখে দেখেছি। কত মেয়ে ছিল মিস ওয়ার্ল্ড কন্টেস্টে, 160, তাদের মধ্যে আই এম দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। এই দরজার বাহিরের যে দুনিয়া, ওইখানে মানুষ আমাকে না, মিস ওয়ার্ল্ড কাবিয়া কৃষ্ণাকে দেখতে চায়, কিন্তু দরজা বন্ধ করে আমি আমাকে আয়নার সামনে দেখলে আমি শুধু আমাকে দেখি একলা বৎসরুতে। আমার সব সময় মনে হয় এই দরজা খুলে না যায় আর লোক আমার আসল রূপ না দেখে ফেলে। কাবিয়ার মুখ থেকে এসব কথা শুনে শেখর কাবিয়ার সামনে এসে বসে, বলে, কাবিয়া এই গ্ল্যামার ওয়ার্ল্ড সম্পর্কে তেমন কিছু জানি না, কিন্তু তোমাকে যতদূর চিনি তোমাকে এই কথাই বলবো যে তোমার প্রবলেম তুমি নিজেই। যারা তোমাকে এই বুঝে মিস ওয়ার্ল্ড বানিয়েছে যে তুমি সবচেয়ে বেটার, তুমি সেই দুনিয়াকেই বেশি ইম্পর্টেন্ট দিচ্ছ। তারা তোমাকে মিস ওয়ার্ল্ড বানিয়ে তোমার উপর কোনো উপকার করেনি। তোমার কাছে যা আছে তা তোমার ভিতরেই আছে, আর যে তোমার ভিতরে আছে তাকে কে থামিয়ে রাখতে পারবে? আর এই কথা হারার যদি হয় তবে এই ভয়ে কেউ বেঁচে থাকা তো ছেড়ে দিতে পারবে না। তুমি মিস ওয়ার্ল্ড না হলে অন্য কেউ হতো, তখন তুমি এই জায়গায় থাকতে পারতে না, তোমার এখান থেকেও অনেক আগে যেতে হবে। আমার কাছে জানতে চাইলে তোমার মতো মেয়ে যে জায়গায় যাওয়ার কথা তুমি এখনো সেখানে পৌঁছাতেই পারোনি, তুমি যা পাওনি তা পাওয়ার জন্য কিসের ভয় তোমার সিস্টেমের? কাবিয়া শেখরের মুখে একথা শুনে শেখরকে বলে, তোমার কথা বিশ্বাস করতে মন চায়। শেখর বলে, কাবিয়া আমি তোমার মাঝে যা দেখেছি তাই বলেছি, মানা না মানা তোমার ব্যাপার। শেখরের মুখে একথা শুনে কাবিয়া বেশ খুশি হয় আর শেখরের হাতে হাত রাখে। কাবিয়া শেখরকে বলে, যখন তুমি সাথে থাকো আই ফিল ভেরি কনফিডেন্টিয়াল। শেখর বলে, চলো মানুষ তোমার জন্য অপেক্ষা করে।
করছে। কাবিয়া বলে, তুমি আমার সাথে চলো দয়া করে। শেখর কুনালকে কাবিয়ার ব্যাপারে সব কথা জানায়। কুনাল বলে, তুই যা বলছিস এতে আমার মনে হচ্ছে শি টু বি এ ম্যানিক ডিপ্রেস অ্যান্ড সুইসাইড পারসন। এইসব মানুষ কিছু হারানোর ভয়ে যা তাদের কাছে আছে তা নিয়ে খুশি থাকতে পারে না, আর এই টেন্ডেন্সি হঠাৎ করে ডেভেলপ হয় না। এইসব কেসের সম্পর্ক ছোটবেলা থেকেই শুরু হয়। এইসব ধরনের লোক কখনো খুশি থাকে না। তুই জানিস এইসব লোকের সাথে কি অ্যাবনর্মাল কথা হয়। তাদের দেখলে মনে হবে তারা ঠিকঠাক আছে, কিন্তু তারা ঠিক নেই। কুনাল আরো বলে, ওই মেয়ে থেকে দূরে থাক, এখনো সময় আছে। শেখর এরপরেই এক সপ্তাহ পরের দৃশ্যে ফিরে যায়। আমাদের গোয়ার রিসোর্ট দেখানো হয়। সেখানেই শেখর যায় জয়েন করতে অল ইন্ডিয়া সার্জন অ্যাসোসিয়েশন এর কনফারেন্সে। শেখর কনফারেন্স থেকে বের হলে দেখে রাজা তার জন্য অপেক্ষা করছে। শেখর রাজাকে দেখে জানতে চায়, রাজা তুমি এখানে কি করছো? রাজা বলে, স্যার ম্যাডাম এর সাথে এসেছি। শেখর বলে, কাভিয়া এই গোয়াতে? রাজা বলে, সে আপনার সাথে দেখা করার জন্য এসেছে, আপনার কাছেই এক কটেজ নিয়েছে, চলেন। শেখরও রাজার সাথেই চলে যায়। সে কটেজে বাড়ির ভিতরে ঢুকে দেখে কাভিয়া অন্ধকার একটি জায়গায় বসে আছে। শেখর কাভিয়াকে দেখে বলে, হাই কাভিয়া। তখনই রাজা বলে, ম্যাডাম আমি বাহিরে আছি। কাভিয়া বলে, তুমি এখানে লুকিয়ে আছো গোয়াতে? শেখর বলে, আমি লুকাইনি, কাজে এসেছি। কাভিয়া বলে, যখন থেকে তুমি এখানে এসেছো কোনো কাজই করিনি আমি তোমাকে খোঁজা ছাড়া। কাভিয়া বলে, তোমার হসপিটাল থেকে তোমার ঠিকানা বলে না, তুমি তোমার ফোন রিসিভ করনি, তোমার ঘর কোথায় তাও আমি জানি না। আসবেই যখন তখন একটিবার ফোন তো করতে পারতে, এটা তো বলতে পারতে যদি আমার তোমাকে দরকার হয় তখন আমি কি করব, কোথায় যাব। এরপরেই রেগে বলে, কি ছেলে হওয়ার বিশ্বাস তো দিতেই হবে, কি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো কিনা? দেখো আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না। যখন থেকেই তুমি এসেছো আমি তোমাকে ছাড়া কেঁদে কেঁদে পাগল হয়ে গেছি। কিন্তু আমি সেই মেয়েদের মতো না যে চুপচাপ ঘরে বসে তোমার কথা মনে করে কাঁদতে থাকবো। আমি তোমাকে দুনিয়ার যে কোনো জায়গা থেকে খুঁজে বের করব। শেখর কাভিয়াকে বলে, কাভিয়া আমার মনে হচ্ছে আমরা পরে কথা বলবো বলে চলে যাওয়ার সময় কাভিয়া বলে, শেখর আমাকে ছেড়ে যেও না, আই এম সরি, তোমাকে ছাড়া জানি না আমার কি হয়ে যায়, অনেক ভয় লাগে আমার। শেখর জানতে চায় কিসের জন্য ভয় কাভিয়া, কোন কথার জন্য? কাভিয়া বলে, আমি একা হয়ে যাওয়ার ভয়। শেখর কাভিয়ার দিকে তাকিয়ে চলে আসার সময় দরজা খুলে বের হবার সময় বেশ চিন্তার মধ্যে পড়ে যায়, আর দরজা দিয়ে বের না হয়ে উল্টো দরজাই বন্ধ করে দেয় আর কাভিয়ার সাথে সময় কাটাতে থাকে। কাভিয়াও শেখরের দিকে তাকিয়ে থাকে। কাভিয়া মগ্ন হয়ে শুধু শেখরকেই দেখতে থাকে। শেখর কাভিয়ার এ অবস্থা দেখে কাভিয়াকে জানায়, কাভিয়া আমি বিবাহিত, আমার বউ আর এক মেয়ে আছে। কিন্তু কাভিয়া শেখরের কাছে এসে তাকে জড়িয়ে ধরে তার ঘরে টেনে নিয়ে যায় আর শেখরকে কিস করতে শুরু করে। তখন শেখরও কাভিয়ার সাথে ইন্টিমেট হয়। সকাল হলে শেখর ঘুমিয়ে থাকলে কাভিয়া শেখরের দিকে তাকিয়ে থাকে। শেখর সবার সাথে কথা বলার সময়ও কাভিয়া দূর থেকেও শেখরের দিকে তাকিয়ে থাকে আর পার্টি থেকে চলে আসে। কিছুক্ষণ পর শেখরও দৌড়াতে দৌড়াতে কাভিয়ার কাছে চলে আসে আর কাভিয়ার দিকে তাকিয়ে থেকে কাভিয়াকে জড়িয়ে ধরে। শেখর বাড়িতে চলে আসে আর দরজায় বেল বাজালে নন্দিতা এসে দরজা খুলে দিলে বলে, হঠাৎ করে চলে এলে, ফোন করলে আমি এয়ারপোর্টে চলে আসতাম। শেখর নন্দিতার দিকে তাকিয়ে ঘরের ভিতরে ঢুকে জুতার ফিতা খোলার চেষ্টা করছিল। তখনই নন্দিতা বলে, সকাল থেকেই তোমাকে ফোন করার চেষ্টা করছিলাম কিন্তু তোমার ফোনই বন্ধ ছিল। কনফারেন্স কেমন হয়েছে? শেখর বলে, ঠিক ছিল। নন্দিতা বলে, মনে হয় এইবার তুমি আমাকে মিসই করনি, আমি তোমাকে ফোন করতে থাকছি, তুমি
তুমি একবারও চেষ্টা করনি, অনেক ব্যস্ত ছিলে সেখানে। নন্দিতা দেখে শেখর জুতার ফিতাই খুলতে পারছিল না, আর তখনই নন্দিতা এসে জুতার ফিতা খুলে দেয়। নন্দিতা শেখরের দিকে তাকিয়ে বলে, অনেক ক্লান্ত মনে হচ্ছে, আমি গিজার চালু করে দিচ্ছি, তুমি গিয়ে ভালো করে গোসল করে নাও, আমি তোমার জন্য ভালো করে কফি বানিয়ে আনছি, সব ক্লান্তি দূর হয়ে যাবে। এরপরে যদি মুড ভালো থাকে তবে আমরা খাবার খেতে বাহিরে যাব। মুড না থাকলে তখনই শেখর নন্দিতার উপর রেগে বলে, তুমি সব সময় সব কাজ আমাকে নিয়ে হিসাব করে কেন করো? আমার মুড, আমার জীবন নিয়ে সব সময় কেন পড়ে থাকো? আমি কি করেছি যে সব সময় তুমি আমার খেয়াল রাখো? কি আমি তোমার জন্য এত ইম্পর্টেন্ট? কি করেছি আমি? কেন আমি স্পেশাল তোমার জন্য? নন্দিতা বলে, বিকজ ইউ আর মাই হাজবেন্ড অ্যান্ড আই লাভ ইউ। নন্দিতার মুখে একথা শুনে শেখর চলে যায়। নন্দিতা শেখরের দিকে তাকিয়ে থাকে। রাতে ঘুমালে নন্দিতার ঘুম আসছিল না। শেখরের এমন ব্যবহার দেখে নন্দিতা চিন্তার মধ্যে পড়ে যায়। নন্দিতা শেখরকে ঘুম থেকে ডেকে বলে, শেখর, আমার বুক ধরফর করছে, সবকিছু ঠিক আছে? শেখর নন্দিতার মুখে একথা শুনে বলে, সবকিছু ঠিকই আছে। নন্দিতা বলে, আমার মনে হচ্ছে সামথিং রং। শেখর বলে, নাথিং রং। নন্দিতা বলে, মিথ্যা বলো না, আমার কাছে কি লুকাচ্ছ? শেখর বলে, কিছু না। নন্দিতা তার কসম দিয়ে বলে, সত্যি কথা বলতে। শেখর হাত সরিয়ে নিয়ে নন্দিতাকে বলে, নন্দিতা, অনেক দেরি হয়ে গেছে, শুয়ে পড়ো, আর আমাকেও শুতে দাও। নন্দিতা শেখরের কাছে এসে বলে, তুমি জানো শেখর, পেছনের কিছু সময় ধরে আমি ভাবছি, আর সিনাও বড় হয়েছে, আমি চিন্তা করছি আমাদের পরিবার কমপ্লিট করব। আমি বেবি নিতে চাচ্ছি, আর ভাবছি সিনাও এক সাথী পেয়ে যাবে। শেখর নন্দিতার মুখে একথা শুনে বলে, ওই ব্যাপারে কাল কথা বলবো। একথা বলি মুখ ঘুরিয়ে শুয়ে থাকে। কাবিয়া নিজের শুট করার ফটো শেখরকে দেখাচ্ছিল আর ছবি নিয়ে ডিসকাস করছিল। তখনই শেখরের কল আসে। নন্দিতা ফোন করে বলে, কি শেখর, এখনো পৌঁছাওনি? শেখর জানতে চায় কোথায়। নন্দিতা বলে, আজকে সিনার স্কুলের অ্যানুয়াল ডে, আর একথা বলো না যে তুমি ভুলে গেছো। শেখরকে নন্দিনীর সাথে কথা বলতে দেখে কাবিয়া জেলাস নজরে শেখরের দিকে তাকিয়ে থাকে। নন্দিতা বলে, শেখর, তাড়াতাড়ি চলে এসো, ফাংশন শুরু হয়ে গেছে। শেখর বলে, ঠিক আছে, আসছি। শেখর ফোন রেখে কাবিয়াকে বলে, কাবিয়া, আমাকে যেতে হবে, আর সিনার আজ অ্যানুয়াল ডে, সে সেখানে পার্টিসিপেটিং, সো আমি একেবারেই ভুলে গেছি, আই এম সরি। কাবিয়া শেখরের কথা শুনে রাগ করে চলে যায়। শেখর জ্যামের ভিতর দিয়ে এসে দেখে ফাংশন শেষ, আর নন্দিতা সিনাকে নিয়ে দাঁড়িয়ে আছে। শেখর এসে নন্দিতাকে কিছু বলতে চাইলে নন্দিতা বলে, ফাংশন শেষ হয়ে গেছে। নন্দিতা একথা বলে মুখ ঘুরিয়ে রাখে। শেখর মেয়েকে বলে, রাস্তায় এত জ্যাম ছিল যে আসতে দেরি হয়ে গেছে। ফাংশন কেমন ছিল? সিনা বাবার মুখে এসব কথা শুনে কেঁদে কেঁদে মাকে জড়িয়ে ধরে। এতে শেখরেরও বেশ খারাপ লাগে। রাতে দুজনে ঘুমাতে গেলে শেখরের ঘুম আসে না। এই সব কিছু নিয়ে চিন্তা করতে করতে রাতেই শেখর কাবিয়াকে ফোন করে বলে, কাবিয়া, আমাদের মধ্যে যা হয়েছে এই সব কিছু শেষ করে দিতে হবে। আমার মনে হচ্ছে আমি সবাইকে ধোঁকা দিচ্ছি, আমার বাচ্চাকে, নন্দিতাকে, আর নিজেকে ও তোমাকে। তোমার কাছে থাকলে ঘরের কথা ভাবতে থাকি, আর ঘরে থাকলে তোমার কথাই ভাবতে থাকি, আর যে রাস্তায় আমরা যাচ্ছি ওইখানে কেউ খুশি থাকতে পারবো না। আমি ওই লোক না যাকে তুমি খুঁজছো কাবিয়া। তোমার এমন একজনের দরকার যে তোমার খেয়াল রাখতে পারবে, আর আমি যদি তোমার সাথে থাকি আমার মনে হয় না আমি সেই লোক হতে পারবো। আই এম সরি, প্লিজ মাফ করে দিও, আর আমাকে ভুলে যাও কাবিয়া, ভুলে যাও। শেখর হসপিটালে কারো রিপোর্ট নিয়ে কথা বলছিল, আর তখনই আয়নার সামনে দেখে কাবিয়া দাঁড়িয়ে। শেখর কেবিন থেকে বের হয়ে বলে, কাবিয়া, তুমি এখানে? কাবিয়া বলে, দেখতে এসেছি তুমি আমাকে ছাড়া কেমন আছো। শেখর বলে, কাবিয়া, তোমার এখানে আসা ঠিক হয়নি। কাবিয়া কেঁদে কেঁদে বলে, অনেক ভেবেছি আমি, অনেক, আর ভেবে ভেবে এ কথাই বুঝতে পেরেছি ভালো মন্দ যাই হোক আমি তোমাকে ছাড়া
বাঁচতে পারবো না। হসপিটালের লোকজনও জমা হয়ে এই দৃশ্য দেখছিল। শেখর কাবিয়াকে নিয়ে একটি খালি কেবিনের মধ্যে ঢুকে বলে, কাবিয়া, এটা ঠিক হচ্ছে না। কাবিয়া বলে, শেখর, আমার তোমাকে দরকার নেই, কিন্তু তোমাকে আমার দরকার। আমার জীবনের। তুমি শুধু এই কথা বলো যে তুমি আমাকে ভালোবাসো। শেখর চলে যেতে চাইলে কাবিয়া শেখরকে আটকায় আর অঝরে তো কাঁদতেই থাকে। কাবিয়া শেখরের কাছে জানতে চায়, শুধু একবার বলো তুমি আমাকে ভালোবাসো, একবার। শেখর চিৎকার করে বলে, তুমি বুঝতে কেন পারছো না? দরজা খুলে বের হয়ে যেতে চাইলে কাবিয়া শেখরকে ধরে এনে সিটে বসিয়ে শেখরের পা ধরে বলে, শেখর, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমাকে ছেড়ো না। শেখর বলে, কেন আমি তোমাকে ছাড়তে পারবো না? কাবিয়া বলে, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি শেখর, আমি তোমাকে হারাতে পারবো না, তুমি শুধু আমার শেখর, আমার। শেখর কাবিয়াকে ধাক্কা মেরে বলে, ঘৃণা হয় নিজের উপর, আমি তোমাকে খুশি দিতে পারবো না। কাবিয়া বলে, তুমি আমাকে খুশি রাখতে পারবে শেখর। শেখর কেবিন থেকে চলে যেতে চেয়েও আবারও ফিরে এসে কাবিয়াকে জড়িয়ে ধরে বলে, আই লাভ ইউ। শেখর খাবার পর নন্দিতা এসে খাবারের প্লেট নিয়ে যাওয়ার সময় জানতে চায়, শেখর সারিতাকে ফোন করে তোমার ব্যাপারে জানতে চাইছিল। শেখর বলে, আই ডোন্ট নো। কুনাল শেখরের চেম্বারে এসে বলে, পেপার পড়েছিস আজকের? শেখর জানতে চায় কি হয়েছে। কুনাল বলে, আগে পেপার পড়েনি। শেখরও কুনালের দিকে তাকিয়ে চেম্বার থেকে বের হয়ে রাস্তার হকারের থেকে পেপার কিনে নিয়ে দেখে কাবিয়া আর শেখরের ফটো ছাপা হয়েছে পেপারে। শেখর দেখে কট গোয়া। এটা দেখে তো শেখর বেশ চিন্তার মধ্যেই পড়ে যায়। আর ওইদিকে নন্দিতা তার বান্ধবীদের সাথে চলে যায় রেস্টুরেন্টে। তারা সবাই বেশ মজাও করছিল। তখনই শিল্পা এসে নন্দিতাকে ডাকে একটু আলাদা করে কথা বলার জন্য। শিল্পা বলে, তুমি আজকের পেপার পড়েছো? নন্দিতা বলে, না। শিল্পা বলে, আমার সাথে আসো। নন্দিতাও শিল্পার সাথে গেলে শিল্পা গাড়ি থেকে এক পেপার বের করে নন্দিতাকে দেখালে নন্দিতা দেখে শেখর আর কাবিয়া একসাথে সমুদ্র বিচে আছে। নন্দিতা পেপার দেখে টয়লেটে চলে গিয়ে বমি করে ফেলে। আর শিল্পা বাহির থেকে বলছিল, নন্দিতা তুমি ঠিক আছো? নন্দিতা বাড়িতে এসে শেখরকে ফোন করতে থাকে তার সকল বান্ধবীদের সামনে। শেখর কাবিয়ার বিছানায় বসেছিল আর ফোন রিসিভ করছিল না। তখনই কাবিয়া শেখরকে বলে, ফোন ওঠাও শেখর, আর তুমি ওর সাথে কথা বলো। শেখর চুপ করে বসে থাকে। নন্দিতা শিল্পাকে বলে, আমি বলেছিলাম না ও ফোন উঠাবে না। তখনই শিল্পা ফোন করলে কাবিয়া ফোন শেখরের দিকে এগিয়ে দিয়ে বলে, ওকে কেন বলে দিচ্ছ না তুমি আমার সাথে আছো? শেখর কাবিয়ার হাত থেকে ফোন নিয়ে বলে, কাবিয়া সে আমার ওয়াইফ, আমি একথা তাকে ফোনে বলতে পারবো না, আমাকে ওর কাছে যেতে হবে, ওর সাথে কথা বলতে হবে। কাবিয়া বলে, কথা বলতে হবে তো আমার সামনে কেন কথা বলছো না? কি বলবে ওকে? ভুল আমার ছিল না, ছিল কাবিয়ার। ও আমাকে ধীরে ধীরে নিজের জালে ফাঁসিয়েছে আর আমি কিছু বুঝতেই পারিনি। শেখর কাবিয়াকে বলে, কি আবল তাবল কথা বলছো? কাবিয়া শেখরের পেছনে পেছনে এসে বলে, এই কথাই বলবে, বেচারি একলা ছিল, আমি তার দুঃখে ভরা অবস্থা সহ্য করতে পারিনি আর আমার তার প্রতি দয়া এসেছে, তুমি এটাকে দয়ার নাম দিয়ে দিবে। শেখর কাবিয়াকে থামতে বলে চলে যায়। কাবিয়া আরো বলে, আমি জানি তুমি ওইখানে গিয়ে আর ফিরে আসবে না। শেখর আবারও দরজার সামনে গিয়ে কাবিয়ার দিকে তাকায়। কাবিয়া বলে, ও তোমার সামনে কাঁদবে, নিজের বাচ্চার কথা বলবে আর তুমিও তার কথায় গলে যাবা আর আমাকে ছেড়ে দিবে, ঠিক না? শেখর কাবিয়ার দিকে তাকিয়ে চলে যায়। সে বাড়িতে গিয়ে পৌঁছায় আর দেখে নন্দিতা পেপার নিয়ে সোফাতে তার জন্যই অপেক্ষা করছিল। শেখর নন্দিতার সামনে এসে বসলে নন্দিতা জানতে চায়, পেপারে যা আছে তা কি সত্য? শেখর বলে, তোমাকে সবকিছু বুঝিয়ে বলছি। নন্দিতা শুধু জানতে চায় হ্যাঁ না না। তখনই কাবিয়া ফোন দেওয়া শুরু করে। শেখর দেখে কাবিয়া। শেখর ফোন কেটে দেয়। নন্দিতা আবারও বলে, হ্যাঁ না না। শেখর বলে, হ্যাঁ এটা সত্য। নন্দিতা
জানতে চায় কবে থেকে চলছে এসব। শেখর বলে গোয়া থেকে। নন্দিতা বলে এর জন্যই যখন থেকে এসেছো পরিবর্তিত হয়েছ। নন্দিতা আরো জানতে চায় তুমি ওর সাথে ইন্টিমেট হয়েছ। তখনই কাবিয়া আবারও ফোন করা শুরু করে। শেখর আবারও ফোন কেটে দেয়। নন্দিতা আবারও জানতে চায় তুমি কি ওর সাথে ইন্টিমেট হয়েছ শেখর বলে হ্যাঁ। নন্দিতা আরো জানতে চায় কতবার। শেখর বলে নন্দিতা কি ধরনের প্রশ্ন করছো? নন্দিতা বলে একবার, দুইবার, 5 বার, কতবার? শেখর নাকি ভুলে গেছো তুমি? শেখর চেয়ার থেকে উঠে নন্দিতার সামনে এসে বসে বলে নন্দিতা যখন ওর সাথে দেখা হয় তখন এই রকমের কোনো কথা ছিল না। সে একা লোনলি ফিল করছিল। আমি শুধু ওকে হেল্প করতে চেয়েছি ওর লোনলি দূর করার জন্য। আর হেল্প করতে করতে জানি না কখন এমন হয়ে গেছে। নন্দিতা জানতে চায় তুমি কি তাকে ভালোবাসো? জীবনে আমার কাছে অন্তত একবার সত্য বলো তুমি কি তাকে ভালোবাসো? শেখর উত্তর দেয় আই লাভ হার। শেখরের মুখে একথা শুনে নন্দিতা শেখরকে এক চড় মারে। নন্দিতা চলে যায়। নন্দিতা শিল্পাকে ফোন করে জানায় সবকিছু সত্য। শিল্পা বলে চিন্তা করো না আমরা এখনই আসছি। তারা তখনই চলে আসলে শেখর দরজা খুলে দেয় আর শিল্পা এসে নন্দিতার কাছে বসে। নন্দিতা শিল্পার হাত ধরে কান্না শুরু করে। কুনাল বলে আমি তোকে আগেই ওয়ার্ন করেছিলাম কিন্তু তোর কথা বুঝে আসে না। আমি বলেছিলাম তুই ওকে প্রবলেম থেকে বের করতে যাবি তো ও তোকে প্রবলেমের মধ্যে ফেলে দিবে। এখন তুই এই প্রবলেম থেকে কিভাবে বের হবি? আমি এই রকমের অনেক কেস দেখেছি। শেখর কাবিয়ার প্রেমে অন্ধ হয়ে কুনালকে বলে সে কোনো কেস না কুনাল, ও জীবন্ত এক মেয়ে। ওর এক নাম আছে। ওর কোয়ালিফিকেশন দেখ। আমি ওর সাথে মিশেছি, ওর প্রবলেমের সাথে ডিল করেছি। তুই জানিস ও কতটা একলা, ওর কতটা দরকার আমাকে। কুনাল বলে ডোন্ট গিভ মি এ ক্যাপ। শেখর তুই বেকুবের মতো কথা বলিস না আমার সাথে। এই সব কথা তুই তোর বউ এর জন্য রাখ। হতে পারে ও তোকে বেচারা ভেবে নিতে পারে কিন্তু আমি না। আমার কাছে জানতে চা দরকার কাবিয়ার না তোর। 9টা 6টা ডিউটি এর মধ্যে সুন্দরী মেয়ে এসে গেলে ও মিস ওয়ার্ল্ড আর তুই বলছিস তোর এ কথা ভেবে খুশি লাগছে না। তুই বলতে কি চাস? তুই আয়েশ করছিস না ওকে হেল্প করছিস? শেখর এই আগুনে ঝাঁপ দেওয়ার আগে তোর ভাবা উচিত ছিল তোর সাথে ও কিছু জীবন জড়িয়ে আছে। তোর সবকিছু জ্বলে যাবে, তোর ঘর, তোর বউ, তোর বাচ্চা। শেখর বলে চুপ কর, আমার তোর লেকচার শোনার দরকার নেই। যখন তোর দরকার পড়বে তখন তোকে ডাকবো। শেখর চলে যায়। তখন কুনাল শেখরকে পেছন থেকে ডেকে বলে শেখর আমি তোর বন্ধু। শেখর আমি তোকে উপদেশ দিচ্ছি না, আমি তো তোর ঘর বরবাদ হওয়া থেকে বাঁচাতে চাইছি। শেখর কুনালকে বলে তুই আমার বন্ধু না, তুই নন্দিতার বন্ধু। কুনাল বলে কি দুঃখের কথা শেখর, আজ নন্দিতা আর তোর বন্ধু আলাদা হয়ে গেছে। শিল্পা নন্দিতাকে বলে স্বামী স্ত্রীর প্রেমের মধ্যে মজবুরি তার হয় যে বেশি ভালোবাসে, আর তোমার মজবুরি এটা কারণ তুমি শেখরকে ওর থেকেও বেশি ভালোবাসো। এই জিনিসেরই ফায়দা উঠাচ্ছে ও। ওর মনে হয় ওর ভালোবাসায় তুমি সবকিছু সহ্য করে নিবে, এর জন্যই যা খুশি তা করছে। শিল্পা আরো বলে নন্দিতা তুমি স্ট্রং হও। আর বান্ধবীরা বলে তোমার উচিত কাবিয়ার ঘরে গিয়ে প্রেসের সামনে সবকিছু বলে দেওয়া, তখনই ওর বুঝে আসবে। শিল্পাও বলে তারা সঠিক কথাই বলছে, এই সব কথা মিডিয়া জেনে গেলেই ওর আক্কল জায়গা মতো চলে আসবে। শিল্পা নন্দিতাকে বিভিন্ন এনজিওতে গিয়েও সাহায্য নিতে বলে। তাদের এসব কথা শুনে নন্দিতা চলে যায়। নন্দিতা চলে আসে শেখরের কেবিনে। শেখর নন্দিতাকে দেখে তার সামনে এসে বসে। নন্দিতা বলে আই এম সরি, আমার তোমার উপর হাত উঠানো ঠিক হয়নি। ভালো হয়েছে সিনা তখন আমাদের সাথে ছিল না। ও যদি এ দৃশ্য দেখে ফেলতো তবে জীবনভর আমাকে ক্ষমা করতে পারতো না। কাল আমরা ওর কাছ থেকে সবকিছু লুকিয়ে ফেলেছি, জীবনভর কি লুকাতে পারবো? আজ তুমি আমাকে বলেছো, কাল সিনাকে দুনিয়ার লোকজন এসব কথা বলবে।
এতে বাচ্চার কাছে মা বাবাও খারাপ হয়ে যায়। যাদের ঘর ভেঙে যায় ওই ঘরের বাচ্চাদের উপর এর খারাপ প্রভাব পড়ে। আমাদের ঘরে কি এসব হওয়া জরুরি শেখর? আমি কি একজন ভালো বউ না, একজন ভালো মা না? কি কম রয়ে গেছে আমার মধ্যে? তোমার ঘরে, তোমার রান্নাঘরে, নাকি তোমার বিছানায় শেখর? নন্দিতার মুখে এসব কথা শুনে শেখর ও নন্দিতা দুজনেরই চোখে পানি চলে আসে। নন্দিতা বলে, আমি জানি আমি তার থেকে বেশি সুন্দরী না, এরপরও চেষ্টা তো করতে পারি। গিভ মি এ ওয়ান চান্স প্লিজ শেখর, আমাকে একটি সুযোগ দাও শেখর। আমি তোমার কাবিয়া কৃষ্ণা তো হতে পারবো না, কিন্তু তোমার প্রথম নন্দিতা হয়তো দেখাতে পারবো। ওই নন্দিতা যাকে তুমি ভালোবাসতে, ওই নন্দিতা যাকে তুমি জীবন সাথে কাটানোর কথা দিয়েছিলে, যার মধ্যে কোনো কম ছিল না। শেখর নন্দিতার মুখে এসব কথা শুনে নন্দিতার হাত ধরে বলে, এখন থামো, আর বলো না। কম তোমার মধ্যে ছিল না, কম ছিল আমার মধ্যে, আর আমাকে নিজের হালের উপর ছেড়ে দাও। শেখরের কাছ থেকে রেসপন্স না পেয়ে নন্দিতা চলে যায় কাভিয়ার বাসায়। দরজায় বেল বাজালে রাজা এসে দরজা খুলে দেয়। রাজা জানতে চায়, আপনি কে? নন্দিতা রাজাকে জানায়, আমি শেখরের স্ত্রী। কাভিয়া ম্যাডাম বাসায় আছে? রাজা বলে, হ্যাঁ। রাজা গিয়ে কাভিয়াকে ডাক দেয়। কাভিয়া জানতে চায় কি হয়েছে। রাজা বলে, ওই ডাক্তারের স্ত্রী এসেছে আপনার সাথে কথা বলার জন্য। কাভিয়া জানতে চায় কোথায়। রাজা বলে, এই বাড়িতে। কাভিয়া রাজাকে বলে, তো তুমি কি বলেছ? রাজা বলে, দাঁড়াতে বলেছি। কাভিয়া রাজাকে বলে দাও যে আমি শুয়ে আছি। কাভিয়া দরজা বন্ধ করে দেয়। রাজা নন্দিতাকে গিয়ে বলে, ম্যাডাম, কাভিয়া ম্যাম শুয়ে পড়েছে। ম্যাম। নন্দিতা রাজার দিকে তাকিয়ে থেকে কাভিয়ার ঘরের দরজার সামনে চলে যায় আর কাভিয়াকে বলে, কাভিয়া, আমি জানি তুমি শুয়ে নেই, আর আমি এটাও জানি যে দরজা তুমি এর জন্য খুলছো না কারণ তোমার আমার চোখের সাথে চোখ মেলানোর সাহস নেই। চমকে গেলে না তুমি? আমি কিভাবে তোমাকে না জানিয়ে তোমার ঘরের ভিতরে চলে এলাম? আর তুমি তো আমাকে চমকে যাওয়ার সুযোগও দাওনি। তুমি যে কখন আমার ঘরে ঢুকে আমার স্বামীকে চুরি করে নিয়েছো। 8 বছর ধরে আমি এক এক খুশি একত্রে করা শুরু করেছি, আর তুমি এক ঝটকায় সব ছিনিয়ে নিয়েছো। আর তুমি তো মিস ওয়ার্ল্ড, তোমাকে চাওয়ার জন্য হাজারো লোক আছে, ওরা তোমাকে মাথায় করে রাখবে। আর আমার চোখের আলো তো শেখর, আমার শেখরকে বাস্তব করার শখ না তোমার কাভিয়া? আর আমার স্বপ্ন ও শেখর আর বাস্তবও। তুমি তো সুন্দরী, ধনী, সাকসেসফুল, চাও তো আসমানকেও মাটিতে আনতে পারো। আর আমার পায়ের নিচের মাটি তুমি ছিনিয়ে নিও না। কমসে কম একটু জমি তো আমার কাছে থাকতে দাও। নিজের খায়েশ পূরণ করার জন্য আমার ঘরকে জ্বালিয়ে দিও না। আমার ঘর, আমার দুনিয়ায় আগুন লাগিয়ে জ্বালিয়ে দিও না। নন্দিতা আরো বলে, আমি এখানে তোমার সাথে ঝগড়া করতে আসিনি। আমার স্বামীকে তোমার কাছ থেকে চাইতে এসেছি, বাচ্চার বাবাকে ফিরিয়ে নিতে এসেছি। সম্ভব হলে আমার দুনিয়া আমাকে ফিরিয়ে দিয়ে দাও, আমার ছোট দুনিয়ায় শেখরকে ফিরিয়ে দাও কাভিয়া। এ দৃশ্য ও কথা শুনে রাজারও খারাপ লাগে। নন্দিতা চলে যায় কান্না করতে করতে। কাভিয়া শেখরকে ফোন করার ট্রাই করতে থাকে। শেখরের ফোন ব্যস্ততা দেখাচ্ছিল। কাভিয়া শেখরকে ফোনে না পেয়ে অনেকগুলো ঘুমের ওষুধ একসাথে খেয়ে নেয়। কুনাল নন্দিতা ও সিনাকে বাড়িতে নামিয়ে দেয়। শিল্পা নন্দিতাকে বলে, নন্দিতা, আজকে রাতে তোমার আমাদের বাড়িতে থাকা উচিত ছিল। কুনাল সিনাকে নন্দিতার কোলে এগিয়ে দেয়। তারা দুজনে বাই বলে চলে যায়। নন্দিতা ঘরের দিকে তাকিয়ে দেখে ঘরের বাতি জ্বলছে। নন্দিতা ঘরে ঢুকেই দেখে শেখর ঘরের ভিতরে। শেখর উত্তেজিত হয়ে জানতে চায়, তুমি কাভিয়ার বাসায় গিয়েছিলে? নন্দিতা সিনাকে দেখিয়ে চুপ থাকতে বলে। নন্দিতা যায় সিনাকে বিছানায় শোয়াতে, আর শেখর নন্দিতার সাথে কথা বলার জন্য অপেক্ষা করছিল। শেখর নন্দিতার কাছে জানতে চায়, তুমি কাভিয়ার ঘরে গিয়েছিলে? নন্দিতা কোনো উত্তর না দিলে শেখর রাগ করে আবারও বলে, আমি জানতে চাইছি তুমি কাভিয়ার ঘরে গিয়েছিলে? নন্দিতা বলে, জানো তো জিজ্ঞাসা করছো কেন? শেখর নন্দিতার কাছে এসে বলে, তোমার বোকামির জন্য আজ ওর জীবন চলে যেত। ও ঘুমের ওষুধ খেয়ে নিয়েছে তোমার জন্য, আর আমি সেখানে সময় মতো না পৌঁছালে বেচারির। নন্দিতা বলে, বেচারি মানে ও কিছু ঘুমের ওষুধ খেয়ে নিয়েছে তো ও বেচারা হয়ে গেছে। ও তো নিজের জীবন নিয়ে এ দুনিয়া থেকে বেঁচে যেতে পারে, কিন্তু আমাকে
দেখো, আমি এ অবস্থায় আছি যে নিজের জীবন পর্যন্ত নিতে পারছি না নিজের বাচ্চার জন্য। আমার তো তোমার এসব কিছু সহ্য করতে হচ্ছে। শেখর বলে, তুমি সহ্য করছো, আমি সহ্য করছি না? তুমি জানো আমি কি অবস্থায় সময় পার করছি? আমার এমন মনে হয় যে আমাকে বাক্সে বন্দি করে দুই দিক থেকে চেন দিয়ে টানছে। নন্দিতা বলে, এই চেন তুমি নিজেই নিজের গলায় বেঁধেছো। শেখর বলে, আমি কি এই সব জেনে বুঝে করেছি? এই অন্যায়ের জন্য শুলে চড়াও আমাকে। আমি জানতে চাইছি, এই দুনিয়ায় আমি প্রথম লোক যে ঘর থেকে বের হয়ে ভালোবেসেছি, নাকি আমি প্রথম লোক যার এ দুনিয়ায় দুইজন মহিলার সাথে সম্পর্ক আছে? নন্দিতা বলে, আমার এই দুনিয়ার সাথে কোনো লেনদেন নেই। আমি স্রেফ নিজের ঘর বাঁচাতে চাইছি। আমি সবকিছুর বিনিময়ে হলেও এটা করে দেখাবো। শেখর বলে, তুমি ঘর বাঁচাতে চাইছো আর আমি ঘর ভাঙতে চাইছি। শেখর নন্দিতাকে বলে, ঠিক আছে, সব ভুল আমারই। আমি সবাইকে পেরেশান করে রেখেছি, তাই এর সমাধানও আমি করছি। আমি এই ঘর ছেড়ে যাচ্ছি। নন্দিতা শেখরকে ডেকে বলে, শেখর, তুমি অনেক বড় ভুল করছো। শেখর বলে, ভুল? তুমি জানো আমার সবচেয়ে বড় ভুল কি? এই বিয়েই আমার জন্য সবচেয়ে বড় ভুল। শেখরের মুখে একথা শুনে নন্দিতা আর কিছুই বলে না, শুধু শেখরের দিকে তাকিয়ে থাকে আর শেখর নিজের ব্যাগ গোছাতে থাকে। এ দৃশ্য দেখে নন্দিতা নিজের চোখের পানি ফেলতে থাকে আর শেখরের চলে যাওয়া দেখে। শেখর এসে পৌঁছায় কাবিয়ার ঘরে। কাবিয়া শেখরকে দেখে খুশিতে জড়িয়ে ধরে। কাবিয়া শেখরকে নিয়ে ঘুরতে চলে যায়। কাবিয়া শেখরকে পেয়ে খুশিতে সময় পার করতে থাকে। তারা দুজনে এক এক জায়গায় ঘুরে বেড়াতে থাকে আর নন্দিতা মেয়েকে আনন্দ দেওয়ার চেষ্টা করে। সে মেয়ের সাথে হাসি খুশি থাকার চেষ্টা করছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই নন্দিতা কান্না করা শুরু করে। মায়ের এভাবে কান্না করা দেখে মেয়ের মনও খারাপ হয়ে যায়। কাবিয়া শেখরের ফটো তুলতে থাকে আর তাকে হাসতে বলে, কিন্তু শেখরেরও মন খারাপ হয়ে যায়। তখনই কাবিয়া শেখরের কাছে আসে। কাবিয়া ঘুম থেকে জেগে দেখে শেখর বিছানায় নেই। কাবিয়া অস্থির হয়ে পুরো বাড়িতে শেখরকে খুঁজতে শুরু করে। কাবিয়া দেখে শেখর লেকের পাশে দাঁড়িয়ে। কাবিয়া অস্থির হয়ে শেখরকে জড়িয়ে ধরে আর বলে, তোমাকে না দেখে ঘাবড়ে গিয়েছিলাম। তুমি আমাকে রেখে চলে না যাও। কাবিয়া আর শেখর দুজনেই ইন্টিমেট হয়। কাবিয়া এতে বেশ খুশি হয়। ওইদিকে নন্দিতা কোনো শব্দ পেলেই বাড়ির বাহিরে দৌড়ে চলে আসে শেখর এসেছে কি না দেখার জন্য। রাস্তা খালি দেখে নন্দিতা কান্না করতে করতে ঘরে চলে যায়। শেখর ম্যাগাজিন পড়ার সময় কাবিয়া শেখরকে পানির ঝাপটা মারতে থাকে আর শেখর কাবিয়ার দিকে তাকিয়ে থাকে। তার খুব ভালো লাগে কাবিয়াকে এতটা খুশি দেখে। শেখর হসপিটালে গেলে লিফটে কুনালের সাথে দেখা হয়। শেখর কুনালকে হাই বলে। কুনাল শেখরের দিকে না তাকিয়ে শেখরকে বলে, আমি তোকে ফোন করতেই চেয়েছিলাম। সিনার প্রিন্সিপাল তোমাকে কাল 9টার সময় স্কুলে ডেকেছে, তুমি যেতে পারবে? শেখর জানতে চায় এভরিথিং ইজ ওকে। কুনাল জানায়, আই ডোন্ট নো। শেখর বলে, অবশ্যই আমি যেতে পারবো। কুনাল বলে, ঠিক আছে, আমি নন্দিতাকে জানিয়ে দিব। শেখর কুনালের দিকে তাকিয়ে বলে, ওই দিন অনেক বেশি বলে দিয়েছি। আমি জানি তুই আমার উপর রেগে আছিস। আই এম সো সরি। কুনাল বলে, কিন্তু আই এম নট সরি শেখর। আমি তোর বন্ধু হয়ে যা বলেছি কম বলেছি। আর ওই কথা রাগের। আমার তোমার মতো লোকের জন্য রাগ লাগে না, স্রেফ দয়া আসে। তখনই লিফটের দরজা খুলে গেলে কুনাল আবারও মনে করিয়ে দেয় কাল সকাল 9টা বাজে সিনার স্কুল, আর লেট করিস না বলে চলে যায়। আমরা দেখি সিনার স্কুল। শেখর আর নন্দিতা দুজনেই প্রিন্সিপালের সামনে বসা। প্রিন্সিপাল বলে, আমি পেপারে আপনাদের সম্পর্কে পড়েছি। যাই হোক না কেন সেই প্রভাব সিনার উপর পড়ছে। সে ছিল বেশ দুষ্ট ক্লাসের মধ্যে। এখন সে কারো সাথে কথা বলে না, হাসে না। মোরওভার সে ছিল ব্রিলিয়ান্ট স্টুডেন্ট অ্যান্ড ভেরি ব্রাইট। এটা তার পেছনের সপ্তাহের প্রোগ্রেস রিপোর্ট। প্রিন্সিপাল আরো বলে, আমি চাই না সিনার অবস্থা দিনে দিনে খারাপ হয়ে যাক। তখনই আয়া মাসি সিনাকে নিয়ে আসে। সিনা দূরে দাঁড়িয়ে থাকলে নন্দিতা গিয়ে সিনার কাছে জানতে চায়, কি হয়েছে মা? তুমি তোমার বন্ধুদের সাথে নাকি কথা বলো না? সিনা মাকে বলে, আমার কোনো বন্ধু নেই। সবাই আমাকে ব্যঙ্গ করে বলে আমার বাবার অন্য কারোর সাথে অ্যাফেয়ার চলছে। শেখরও মেয়ের মুখে এসব কথা শুনে মাথা নিচু করে রাখে। নন্দিতাও সিনাকে
আর কিছুই বলে না। প্রিন্সিপাল শেখরের দিকে তাকায়। তারা দুজনেই সিনার হাত ধরে সিঁড়ি দিয়ে নামছিল। শেখর নন্দিতাকে বলে, তোমাদের ঘরে ছেড়ে আসি। নন্দিতা বলে, ঘর তো তুমি অনেক আগেই ছেড়ে দিয়েছ। নন্দিতা সিনাকে নিয়ে আগাতে থাকে আর সিনা পেছন থেকে বাবার দিকেই তাকিয়ে থাকে। এক সময় নন্দিতার হাত ছেড়ে দিয়ে দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরে। সিনা বাবার কাছে জানতে চায়, বাবা, আমার ফ্রেন্ডরা কি সত্যি বলছে আপনার কোনো কাবিয়ার সাথে অ্যাফেয়ার চলছে? শেখর মেয়েকে বলেন, এটা সত্য না। সিনা আরও বলে, বাবা, আপনি আমাকে ভালোবাসেন না? শেখর বলে, এ কথা তোমাকে কে বলেছে? সিনা বলে, তবে কেন আপনি ঘরে আসেন না? আপনি আমাদের সাথে কেন থাকেন না? শেখর সিনাকে বলে, আজকাল হসপিটালে অনেক বেশি কাজের চাপ থাকে। সিনা বলে, প্রথমে যে কাজ ছিল তখন তো আপনি ঘরে এসে পড়তেন দেরিতে হলেও, আর এখন তো আপনাকে দেখিই না। সিনা আরো বলে, বাবা, আজ রাতে আপনি ঘরে আসবেন? শেখর শুধু মেয়ের মুখের দিকে তাকিয়েই থাকে, কিছুই বলতে পারে না। তখনই নন্দিতা এসে সিনাকে তার সাথে নিয়ে যায়। এরপরই কাভিয়ার সেক্রেটারি পেপার দেখিয়ে বলে, সব ম্যাগাজিন ও পেপার এ আপনার আর ডক্টর শেখরের সম্পর্কে পরকীয়া নিয়ে বিভিন্ন কথা ছাপাচ্ছে, আর টিভি চ্যানেলে আপনার ক্যারেক্টার নিয়ে তারা ফ্লাটিং করছে। বেশিরভাগ লোক আপনাকে খারাপ বলছে। লোকেরা আপনার কাছ থেকে আশাহত হচ্ছে। লোকজন আপনার চরিত্র নিয়ে উল্টা সিধা কথা বলছে। কাবিয়া হেসে বলে, লোক শেখরের সাথে দেখা হওয়ার পর আমি ওই লোকদের পরোয়া করা ছেড়ে দিয়েছি। সেক্রেটারি বলে, আপনি এটা করতে পারেন না। আপনি আপনাকে লোকদের থেকে আলাদা করতে পারেন না। বড় বড় অ্যাড এজেন্সি এখনো আপনার সাথে সাইন করতে চাইছে, কারণ লোক আপনাকে চায়। প্রতিমল আরও বলে, ম্যাম, এই খবর পড়ার পর কোনো অ্যাড এজেন্সি আপনার সাথে কাজ করতে চায় না, কারণ আপনি পাবলিক এনিমি। সত্যি তো এটাই যে আপনি ডক্টর শেখরের সাথে সম্পর্ক না ভাঙেন তবে আপনার কাছে যে 2-4টা কন্টাক্ট আছে তাও চলে যাবে। কাবিয়া প্রতিমলের কাছে এসে বলে, ওর সাথে দেখা করে এসেছো তুমি না? প্রতিমল জানতে চায়, কার সাথে? কাবিয়া বলে, শেখরের ওয়াইফের সাথে। ওর বলা কথাই তুমি আমাকে বলে কেরিয়ারের রাস্তা দেখিয়ে ভয় দেখাতে চাচ্ছ। প্রতিমল বলে, এটা আপনি কি বলছেন? কাবিয়া বলে, কি মনে হয় নন্দিতার আমি ভয় পেয়ে যাব? গিয়ে বলো নন্দিতাকে, এত সহজে আমি হেরে যাব না, রাস্তায় চলে আসব, কিন্তু শেখরকে আমার থেকে আলাদা হতে দিব না। তুমি গিয়ে তাকে বলে দিও। প্রতিমল বলে, ম্যাম, আপনি ভুল বুঝছেন, আমি তো আপনার ভালোর জন্যই এসব কথা বলছি। কাবিয়া বলে, ভালো? আমি জানি তুমি নন্দিতার সাথে দেখা করেই এসেছো। প্রতিমল বলে, ম্যাম, ওই ডাক্তারের সামনে আপনার কিছুই নজরে আসছে না। কাবিয়া বলে, এটা তোমার কোনো ব্যাপার না। প্রতিমল বলে, আমাকে চুপ থাকতে বলছেন কারণ আমি আপনার জন্য কাজ করি। এই দরজার বাহিরের লোকদের কিভাবে চুপ করাবেন? কাবিয়া বলে, চুপ করো আর চলে যাও। কাবিয়া আরো বলে, আজকের পর আমার ঘরের আশেপাশেও নজরে আসে না যাতে। চলে যাও। প্রতিমলও চলে যায়। কাবিয়া দেখে অনেক পেপার ও ম্যাগাজিনে তাদের দুজনের ছবি সহ পরকীয়ার গল্প ছাপা হয়েছে। কাবিয়া সিগারেটের প্যাকেটে দেখে একটিও সিগারেট নেই। কাবিয়া চিৎকার করে রাজাকে ডাকতে থাকে আর রাজার কাছে জানতে চায়, আমার সিগারেট কোথায়? রাজা বলে, শেষ হয়ে গেছে। ম্যাম? কাবিয়া বলে, শেষ হয়েছে তো দ্বিতীয় প্যাকেট কোথায়? রাজা বলে, দ্বিতীয় প্যাকেট আনিনি ম্যাম। কাবিয়া রাজার উপর সিগারেটের প্যাকেট ছুঁড়ে মারে আর বলে, তোকে কেন রেখেছি? আমার মুখ দেখার জন্য? যাও, গিয়ে দ্বিতীয় প্যাকেট নিয়ে এসো। কিছু সময় পরই রাজাকে ডেকে বলে, রাজা সরি। রাজা বলে, আরে ম্যাডাম, আপনি কেন সরি বলছেন? কাবিয়া কেঁদে কেঁদে রাজাকে বলে, সরি রাজা। আরো বলে, প্রথমবার আমি খুশি আছি আর সারা দুনিয়া চায় ওই খুশি আমার কাছ থেকে ছিনিয়ে নিতে। সবাই আমার বিপক্ষে চলে গেছে, তুমি আমাকে ছেড়ে দিও না। রাজা বলে, ম্যাডাম, আমি সিগারেট নিয়ে আসছি। কাবিয়া কান্না করতে শুরু করে। সিনা একটি ড্রয়িং নিয়ে এসে মাকে দেয় আর নন্দিতা বলে, খুবই সুন্দর হয়েছে। নন্দিতা বলে, মা, এত রাত পর্যন্ত কেন জেগে আছো? সিনা মাকে বলে, মা, আমার বাবা আমাকে না ভালোবাসলেও আমি আমার বাবাকে ভালোবাসি। ও সব সময়ের
জন্যই আমার বাবা। নন্দিতা সিনার দিকে তাকিয়ে থাকে। সিনা আরো বলে, আপনি চান তো আমি বাবাকে ভালোবাসা আজ থেকেই বন্ধ করে দিব। নন্দিতা সিনাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। শেখর অনেক রাতে ঘরে ঢুকে দেখে কাবিয়া সিঁড়িতে বসে তার জন্য অপেক্ষা করছে। শেখর কাবিয়াকে এসে বলে, হাই, এখনো ঘুমাওনি? কাবিয়া বলে, নিশ্চয়ই তোমার বউ এর সাথে দেখা করার জন্য বাড়িতে গিয়েছিলে। শেখর বলে, না, আমি সিধা হসপিটাল থেকেই এখানে চলে এসেছি। কাবিয়া বলে, আমি হসপিটালের কেবিনে ফোন করেছিলাম কিন্তু কেউ ফোন উঠায়নি। শেখর বলে, আমি অপারেশনের রুমে ছিলাম আর তুমি তো জানো আমার সেক্রেটারি সুজি 8টার সময় চলে যায় আর অপারেশন রুমে মোবাইল ফোন অফ রাখতে হয়। কাবিয়া উঠে বলে, সকল প্রশ্নের উত্তর আগে থেকেই রেডি করে রেখেছো? একথা বলে রাগ করে কাবিয়া চলে যায়। শেখর চিৎকার করে বলে, আমি ওই ঘর ছেড়ে দিয়েছি। কাবিয়া বলে, তুমি মিথ্যা কথা বলছো। তুমি না আমাকে ছেড়ে দিতে চাইছো নাকি তোমার বউকে? কাবিয়া আবারও বলে, আমাকে মিথ্যা বলে ওর সাথে দেখা করতে যাও আর ওর কাছে মিথ্যা বলে আমার সাথে দেখা করতে আসো। একসাথে দুই মহিলাকে বোকা বানাচ্ছ তুমি, কিন্তু আমি বোকা না। একথা বলি ঘরে চলে আসে। শেখরও ঘরে এসে কাবিয়াকে বলে, কাবিয়া, যেদিন থেকে আমি ওই ঘর ছেড়ে এসেছি সেই দিন থেকে ওই দিকে যাওয়ার কথা চিন্তাও করিনি। তখনই কাবিয়া এসে শেখরের সামনে বলে, তুমি কি আমাকে ভালোবাসো? শেখর কাবিয়াকে জানায়, আমি তোমাকেই ভালোবাসি। কাবিয়া শেখরকে বলে, তবে তালাক দিয়ে দাও ওকে, নাকি তোমার কোনো চয়েস আছে? শেখর বলে, এখন তুমি আমার চয়েস। কাবিয়া বলে, তবে তুমি এই ফয়সালা করেই নিয়েছো, তবে তা প্রমাণ করো, ছেড়ে দাও নন্দিতাকে। শেখর বলে, এই ব্যাপারে কাল কথা বলবো। কাবিয়া বলে, কাল সকালে না, এখনই। কাবিয়া শেখরের কাছে এসে বলে, আমি তোমাকে কারো সাথে শেয়ার করতে পারবো না, তোমাকে এই ফয়সালা এখনই করতে হবে। ওর সাথে কথা বলো এখনই। শেখর রেগে বলে, রাতে 2টা বাজে, এখন কিভাবে কথা বলবো? কাবিয়া বলে, তুমি এখনই একথা তাকে বলতে না পারলে কখনো বলতে পারবে না, এখনই গিয়ে কথা বলো। কাবিয়া চিৎকার করে শেখরকে এখনই ফোন করতে বলে। শেখর ফোন করে বলে, আমি চিন্তা করেছি আমাদের তালাক নেওয়া উচিত। নন্দিতা শুধু ফোনে হু হু বলতে থাকে। শেখর নন্দিতাকে আরো বলে, আমি কি বলছি তুমি বুঝতে পারছো? নন্দিতা বলে, হুম। নন্দিতা ফোন রেখেই রেডি হয়ে রাস্তায় অটোকে ডাকতে থাকে আর বৃষ্টির মধ্যেই অটো নিয়ে প্রশান্তের বাড়িতে চলে এসে বেল বাজায়। প্রশান্ত দরজা খুলে দিলে নন্দিতা জানতে চায়, প্রশান্ত, তোমার অফিসে এখনো ভ্যাকেন্সি খালি আছে? প্রশান্ত বলে, হ্যাঁ। নন্দিতা বলে, সেদিন জবের জন্য বলেছিলে, এর জন্য আমি। প্রশান্ত বলে, হ্যাঁ, তুমি চাও তো কাল থেকে জয়েন করতে পারো। নন্দিতাও কেঁদে কেঁদে বলে, থ্যাঙ্কস। প্রশান্ত বলে, ভিতরে আসবে? নন্দিতা বলে, না, সিনাকে একলা ছেড়ে এসেছি আর তোমাকে আবারও ধন্যবাদ বলে চলে যায়। প্রশান্ত বাহিরে বের হয়ে নন্দিতার দিকে তাকিয়ে থাকে। শিল্পা এক লয়ারের সাথে কথা বলে। লয়ারকে জানায়, আমি চাই না শেখর এই সবকিছু কাবিয়াকে দিয়ে দিক। শিল্পা আরো বলে, মিস্টার তেওয়ারি, আপনি ভিতরে গিয়ে শেখরকে পরিষ্কার করে বলে দিবেন আমি আমার বন্ধুর জন্য 50% চাই। তেওয়ারি শিল্পাকে বলে, চিন্তা করবেন না, আমরা ওর থেকে এর চেয়েও বেশি আদায় করব। শিল্পা নন্দিতাকে বলে, চলো নন্দিতা, যে কোনো ভাবেই আমাদের এ কেস জিততে হবে। নন্দিতা বলে, কেস? কাল যে সম্পর্কের উপর আমার গর্ব ছিল আজ তা কেস হয়ে গেছে। নন্দিতা শিল্পাকে বলে, তুমি যাও। শিল্পা, আমি আমার ঘরকে বাঁচানোর জন্য লড়তে পারিনি, আর একে ভাঙার জন্য কি লড়তে পারবো? উকিল এসে শেখরকে বলে, হ্যালো মিস্টার শেখর, কেমন আছেন? শেখর দেখে শিল্পাও সাথে এসেছে। উকিল বলে, আপনি আলাদা হওয়ার সিদ্ধান্ত তো নিয়েই নিয়েছেন, এর জন্য আমার ক্লায়েন্ট এর আপনার অর্ধেক সম্পত্তির উপর বেশি হক রয়েছে, কারণ সে বাচ্চার সাথে আছে। উকিল সিনার কাস্টাডির কথা বললে শেখর বলে, চাই না সিনা তার মায়ের সাথে বেশি
খুশি থাকবে। একটি ফাইল এগিয়ে দিয়ে বলে, এখানে আমার সমস্ত সম্পদের লিস্ট, আমার বাংলো, আমার ফ্ল্যাট, আমার ব্যাংক ব্যালেন্স, সবকিছু। যার খবর নন্দিতারও জানা নেই। প্লিজ দয়া করে সবকিছু রেখে দেন, আমার কিছুই দরকার নেই। সবাইকে ধন্যবাদ জানিয়ে চলে যায়। স্কুলে সিনাকে বসে থাকতে দেখে প্রিন্সিপাল বলে, কেন একা বসে আছো? সিনা বলে, স্যার আমি খুবই টায়ার্ড। প্রিন্সিপাল সিনার গায়ে হাত দিয়ে দেখে সিনার গায়ে জ্বর। সিনাকে বাসায় এনে ডাক্তার ডাকা হয়। ডক্টর জানায় জ্বর হয়েছে, কিন্তু চিন্তার কিছু নেই। কুনালকে জানায় ব্লাড টেস্ট করিয়ে নিয়েন, ঠিক হয়ে যাবে। শিল্পা নন্দিতাকে বলে, নন্দিতা শেখরকে সিনার অসুস্থতার কথা জানানো দরকার। নন্দিতা বলে, আমি ফোন করব না। শিল্পা বলে, আমি করব। নন্দিতা বলে, তোমার যা ভালো মনে হয়। শিল্পা শেখরকে ফোন করে জানায় যে সিনা জ্বরে ভুগছে। শেখর জানতে চায় কি অবস্থা। শিল্পা বলে, ডাক্তার জানিয়েছে ভয়ের কোনো বিষয় না, জ্বর অনেক বেশি, সো আমি চিন্তা করলাম তোমাকে জানানো দরকার। তখনই শেখর বলে, ঠিক আছে, আমি এখনই আসছি। শেখর ফোন রেখে জুতা পরতে পরতে কাবিয়াকে জানায়, কাবিয়া আমি সিনাকে দেখতে যাচ্ছি, ওর জ্বর এসেছে, 1 ঘন্টার মধ্যেই ফিরে আসবো। তখনই কাবিয়া বলে, ও নিজের বাচ্চাকে ব্যবহার করা শুরু করেছে। শেখর বলে, হোয়াট? কাবিয়া বলে, তুমি খুবই সাদাসিধা শেখর, এতটুকু বুঝো না। ও তোমাকে পাওয়ার জন্য এসব করছে, ও তোমাকে ভেঙে ফেলতে চায়। শেখর কাবিয়াকে বলে, কাবিয়া এখন আমি কোনো কথা বাড়াতে চাই না, সিনার এই মুহূর্তে আমাকে দরকার, তাই আমি ওর সাথে দেখা করে আসছি। কাবিয়া একটু এগিয়ে আবারও বলে, দরকার সিনার না, তোমার বউ এর। শেখরও কাবিয়ার কথা শুনে দাঁড়িয়ে পড়ে। কাবিয়া বলে, শেখর তুমি ওইখানে যেও না, ওইখানে গেলে তুমি ফেসে যাবা। শেখর বলে, কাবিয়া তুমি জানো আমি ওর কাছ থেকে তালাক নিচ্ছি। কাবিয়া বলে, ও তো স্রেফ কাগজে, সত্য তো এটাই, ও এখনো তোমার শরীর ও মাথায় রাজ করছে। তুমি থাকো আমার সাথে, কিন্তু তোমার চিন্তা এখনো ওইখানেই আটকে আছে। শেখর বলে, কাবিয়া দয়া করো। কাবিয়া সামনে এসে বলে, কতক্ষণ পর্যন্ত তোমাকে ওর সাথে শেয়ার করে নিতে হবে, কতক্ষণ পর্যন্ত নাম্বার 2 হয়ে থাকতে হবে। ভালোবেসেছো ওকে প্রথমে, বিয়েও ওকেই প্রথমে করেছো, বাচ্চাও হয়েছে প্রথমে ওর। আমি প্রথমে কবে আসবো, কখন আমার প্রায়োরিটি ওর থেকে বেশি হবে? শেখর বলে, ইউ আর মাই প্রায়োরিটি। কাবিয়া শেখরকে ধরে কেঁদে কেঁদে বলে, ডোন্ট গো। শেখর বলে, আমি অবশ্যই যাব। কাবিয়া বলে, আজকে তুমি চলে গেলে আমি সব সময়ের জন্য নিজের নজরে নিচু হয়ে যাব। আমি ভাববো তুমি আমাকে ভালোবাসো না। শেখর বলে, হ্যাঁ ভালোবাসা, ভালোবাসা, তোমার ভালোবাসা, তোমার জীবন। কখনো এই সব থেকে বাহিরে এসে দেখেছো তুমি? কখনো আমার জায়গায় দাঁড়িয়ে ভেবেছো তুমি আমি তোমার জন্য নিজের ঘর, বউ, বাচ্চা সবকিছু ছেড়ে তোমার সাথে আছি, আর তুমি আমার কাছে ভালোবাসার প্রমাণ চাইছো? কুনাল ঠিক বলতো, আমি কখনোই তোমাকে খুশি রাখতে পারবো না। তুমি জানো তোমার সত্যিটা কি? ইউ আর ম্যাড, ইউ আর সিক, ইউ আর ক্লিনিক্যালি ইনসেন্স। তুমি অসুস্থ, পাগল। ইউ আর ম্যানিক ডিপ্রেসিভ। তোমার উদাসীনতা তোমার সবচেয়ে বড় অসুখ, আর তোমার এই অসুখকে আমি কখনো দূর করতে পারবো না। তুমি আমার সাথে না খুশি থাকতে পারো, না আমাকে ছাড়া তুমি কখনো খুশি থাকতে পারো না। শেখরের মুখে এসব কথা শুনে কাবিয়া চুপসে যায় আর শেখরকে বলে, চলে যাও আমার বাড়ি থেকে। একথা বলি ঘরের ভিতরে ঢুকে পিস্তল মাথায় তাক করে বসে থাকে। কাবিয়া বলে, তুমি আমাকে সেখানেই এসে দাঁড় করিয়ে দিয়েছো যেখান থেকে আমাদের প্রথম দেখা হয়েছিল। তফাৎ শুধু এতটুকুই, সেই দিন তুমি আমাকে বাঁচিয়ে নিয়েছিলে, আর আজ চাইলেও বাঁচাতে পারবে না। শেখর বলে, কাবিয়া শান্ত হও। কাবিয়া বলে, প্রথমবার জীবন এত সুন্দর মনে হয়েছে আজ আমার বুঝে এসেছে কেন আমি কখনো খুশি থাকতে পারিনি। আমি খুশিকে নিজের হাতের মুঠির মধ্যে বন্ধ
করার চেষ্টা করেছি আর খুশি ছায়ার মতো আমার থেকে 2 কদম আগে চলা শুরু করেছে। কাবিয়া আরো বলে, ইউর ডক্টর ফ্রেন্ড ইজ রাইট শেখর, আই এম এ ম্যাড ওমেন। আমি অসুস্থ পাগল, আই এম এ ম্যানিক ডিপ্রেসিভ পারসন। এইসব তুমি আমাকে প্রথমে কেন বলনি? শেখর কাবিয়াকে বলে, এটা সত্য না। কাবিয়া বলে, জীবনে প্রথমবার সত্য জেনেছি। শেখর কাবিয়াকে বলে, কাবিয়া আই এম সরি, তুমি বন্দুক নিচে নামাও। কাবিয়া বলে, তোমার কোনো ভুল নেই শেখর, তুমি তো আমার সম্পর্কে সবকিছু জেনেও আমাকে খুশি রাখার চেষ্টা করেছো, কিন্তু আর না, দিস লাইফ ইজ নট ওয়ার্কিং শেখর। একথা বলেই ট্রিগার চেপে দেয় নিজের মাথায় আর পাশেই তার শরীর পড়ে থাকে। পুলিশের লোকেরা এসে কাবিয়ার লাশকে নিয়ে যায়। শেখর পুলিশ স্টেশনে গিয়ে ফর্ম এ সাইন করে। মিডিয়া এর লোকজনও শেখরের কাছে এসে ভিড় জমায়। শেখর বাড়িতে ফিরে এসে বেল বাজায়। নন্দিতা দরজা খুলে দেয়। শেখর বলে, কাবিয়া মরে গেছে। নন্দিতা বলে, আমি জানি, খবরে দেখেছি। শেখর জানতে চায় সিনার অবস্থা কেমন, ওকে দেখতে এসেছি। নন্দিতা বলে, তুমি অনেক দেরি করে দিয়েছ শেখর, ও ঘুমিয়ে গেছে আর আমার মনে হয় তোমার ওকে জাগানো ঠিক হবে না। আমার জব ফিরে পেয়েছি, 2 দিন পর আমরা পুনায় চলে যাব। আমাদের যাওয়ার পর তুমি যখন চাও এই ঘরে আসতে পারো। যখন রাস্তা বন্ধ হয়ে যায় তখন দুনিয়া বানানোর দরকার হয়। আমি আমার রাস্তা খুঁজে পেয়েছি, আমি ডিভোর্স পেপারেও সাইন করে দিয়েছি। একথা বলি শেখরের মুখের উপর দরজা লাগিয়ে দেয়। শেখর গাড়িতে বসে কান্না করা শুরু করে। সে অসহায়ের মতো কান্না করছিল আর শেখরের কান্না দেখি সিনার ডায়েরি পড়া শেষ হয়। সিনা বাবার কাছে আসলে শেখর 2 হাত জোর করে মেয়ের কাছে ক্ষমা চায় আর বলে, তোমার আমাকে যখন দরকার ছিল আমি তোমার পাশে ছিলাম না। আই এম এ উইক ম্যান, জীবনের সব জায়গায় কমজোর ছিলাম আমি, অধুরা স্বামী, অধুরা প্রেমিক, অধুরা বাপ, কিন্তু আমি অধুরা হয়ে মরতে চাই না। ও তখন হবে যখন তুমি আমাকে ক্ষমা করে দিবে। আই এম সরি সিনা, আমি সব বাবার মতো তোমাকে ম্যাথ সলভ করার জন্য সাহায্য করিনি। আই এম সরি সিনা, সকল বাবাদের মতো আমি তোমাকে বৃষ্টির মধ্যে স্কুল থেকে আনতে যাইনি। আই এম সরি সিনা, আমি সব বাবাদের মতো তোমার স্পোর্ট ডে তে আসতে পারিনি। সিনা শুধু বাবার কথা শুনে কেঁদে কেঁদে বলে, বাস বাবা, আর বলার দরকার নেই। সিনা বাবার বুকে এসে বলে, চুপ থাকেন বাবা। বাবা বলে, সিনা আমাকে ক্ষমা করে দাও। সিনা বলে, বাবা ক্ষমা চাওয়ার দরকার নেই বাবা, আপনি আমার বাবা। বাবাও মেয়ের মাথায় চুমু দেয়। সিনা বলে, আই লাভ ইউ বাবা। সিনা বাবার বুকে মাথা রেখে কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে। সকাল হলে কুনাল এসে সিনাকে ডাকে। সিনা বাবার দিকে তাকালে দেখে বাবা মারা গেছে। সিনা দৌড়ে তার বাড়িতে কান্না করতে করতে চলে আসে। বাড়িতে এসে দেখে মা দাঁড়িয়ে। মাও সিনাকে এভাবে কান্না করতে দেখে বসে পড়ে। সিনা মায়ের কাছে এসে বলে, মা, বাবা তো নিজের জীবনের কাহিনী বলে সব সময়ের জন্য মুক্ত হয়ে গেল, কিন্তু আপনি কত সময় পর্যন্ত নিজের ঘাড়ে এই বোঝা উঠিয়ে রাখবেন? যে শব্দ 16 বছর ধরে আপনার গলার কাছে আসছে আর চলে গেছে, ওই শব্দ থেকে আজ আপনাকে মুক্ত হতে হবে। বলে দেন যা আপনি এতদিন ধরে বলতে পারেননি। মাও সিনার রিকোয়েস্ট এ বলে, আমি ওকে মাফ করে দিয়েছি। একথা শুনে সিনা মাকে ধন্যবাদ জানায়। সিনা মাকে বলে, আপনি জানেন মা, যে সন্তানেরা জানে যে তার মা বাবা একে অপরের উপর কোনো রাগ নেই, সেই সন্তান দুনিয়ার সবচেয়ে ভাগ্যবান সন্তান। সিনার মায়ের কোলে বাবার জন্য কান্না দেখিয়েই মুভির কাহিনী শেষ হয়।